বর্তমানে চাইনিজ প্রোডাক্টের মার্কেটটা কেমন? আপনি যদি ওনার হন বা আপনি যদি ফাউন্ডার হন, অবশ্যই আপনার এতটুকু বেসিক নলেজ থাকা উচিত। আমি ক্রিয়েটিভ আইটিতে প্রায় 80,000 টাকা খরচ করে কোর্স করেছি। 80,000 টাকা? 80,000 টাকা। আপনার কি মনে হয় না আমরা শুরু করি একদম রং জায়গা থেকে? ওয়ার্ল্ডের মধ্যে জাস্ট 2% এরও কম মানুষ পেইড এআই ইউজ করছে। রাইট, অ্যানথ্রোপিকের রেভিনিউ অনেক বাড়ছে, যেখানে চ্যাটজিপিটির কিন্তু রেভিনিউ কমতেছে ওপেন এআই। বাংলাদেশ থেকে যে পরিমাণ ফেসবুক অ্যাড চালানো হয়, মোস্ট অফ দ্য মানি বাংলাদেশে ই কমার্স বা অনলাইন বিজনেস নিয়ে বলি। সো আই গেস এরগোনমিক মাউস রাইট হ্যান্ডেড পিপলের জন্য অনেক বেশি অ্যাভেলেবেল। আপনি লেফট হ্যান্ডেড মানুষ তো অনেক আছে, তাদেরকে টার্গেট করে প্রোডাক্ট রেডি করেন। সো ইউ শুড অলওয়েজ থিঙ্ক লিটল বিট ডিফারেন্টলি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু নেক্সট লিডার্স পডকাস্ট। আজকে আমরা থার্ড এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমার যে গেস্ট, তার নাম হচ্ছে হাদি এবং উনি পুকি প্যাচ নামে একটা ব্র্যান্ডের ওনার। আমি এটা হেসে দিলাম বিকজ ভাইয়ের সাথে আমার খুবই ক্লোজ সম্পর্ক অ্যান্ড আমি খুব ফর্মাল ভাবে কথা বলার চেষ্টা করছিলাম। তো আজকে আপনাকে এখানে ডাকার মেইন উদ্দেশ্য হচ্ছে, আপনি অনেকগুলো বিজনেস নিয়ে কাজ করতেছেন, তার মধ্যে কিছু বিজনেস আমরা নেক্সট লিডার্স এর মাধ্যমে আপনাকে মার্কেটিং সার্ভিস প্রোভাইড করছি। সো আপনি কিভাবে এত কাজ করছেন, কিভাবে আরেকজন করতে পারে, আপনি যে কাজগুলো করতেছেন এই কাজগুলোর মধ্যে কি কি কনসিস্টেন্সি রিলেটেড যে জিনিসগুলো আপনি মেনটেন করতেছেন, কি কি সমস্যায় আপনি পড়ছেন এবং কিভাবে করলে আমরা আরো বেটার করতে পারি, এই অনেক কিছু বিষয়ে আমরা কথা বলবো। সবার প্রথমে ভাই আপনি একটু নিজের ইন্ট্রোডাকশনটা দেন। যদি আমি পুকি প্যাচের ওনার বলেছি, বাট আপনি এটার সাথে আরো কোনো কিছু অ্যাড করে কিছু বলতে চান কিনা? আমি হাদি, আমি পুকি প্যাচের ওয়ান অফ দ্য ফাউন্ডার্স এবং এর সাথেও আরো বেশ কিছু বিজনেসের সাথে কানেক্টেড। পারফেক্ট ভাই, একজন এন্টারপ্রেনার হিসেবে আপনি আমাকে বলেন তো, বাংলাদেশে এই মুহূর্তে কোন ইন্ডাস্ট্রি ভালো কাজ করতেছে অনলাইন বিজনেসে? অনেক মানুষ চায়নার বিজনেস নিয়ে কথা বলে, যেমন আমাকে অনেকে বলে তনু ভাই একটা ভিডিও করেন যেখানে চায়নার থেকে প্রোডাক্ট এনে কিভাবে বিজনেস করতে, এগুলোর ব্যাপারে আমি জানতে পারবো। যেহেতু আমি কখনো চায়না থেকে প্রোডাক্ট এনে বিজনেস করি নাই বলে আমি ওদেরকে অনেক কিছু বলতে পারি না। সো আমি যদি আপনাকে এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করি যে চায়না, কারণ আপনার পুরো ব্র্যান্ডটাই তৈরি হয়েছিল চায়নার প্রোডাক্টের উপর। সো এবং আমি এখানে এক কথা বারবার বলবো না, আমার পডকাস্টে অলরেডি আমরা এই ব্র্যান্ড নিয়ে কথা বলেছি। সো আমরা খুব বেশি এটা বলবো না যে কিভাবে শুরু হইলো, বাট আমি আপনার কাছে জানতে চাই চায়নার প্রোডাক্টের ব্যাপারে মার্কেটে যে ব্যাপারগুলো চলছে এর মধ্যে সত্য কতটুকু, অসত্য কতটুকু, হাইপ কতটুকু, এখন অ্যাকচুয়ালি কি টারবাইন ফ্যান ভালো চলতেছে, এই ব্যাপারগুলো একটু আমাকে বলেন, যেহেতু আপনি কিছুদিন আগেও চায়নাতে ছিলেন। সো রিসেন্টলি দুইটা প্রোডাক্ট অনলাইনে প্রচুর হাইপ ছিল। সেটা একটা হচ্ছে টারবাইন ফ্যান, আরেকটা প্রোডাক্ট ছিল চাইনিজ, সেটা হচ্ছে ফোনে চার্জার কানেক্ট করে রাখলে মানে ফুল চার্জ হওয়ার পর অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যায়। এই দুইটা জিনিস রিসেন্টলি। ইয়েস, দিস ওয়ান ইজ মোর হাইপ রাইট নাও, বাট দ্য থিং ইজ টারবাইন ফ্যান যেটা বললেন, সো এই ফ্যানটা আমার কাছে কাইন্ড অফ মনে হয় যে এটা একটু ওভার ফ্লাড করে দেওয়া হয়েছে, বাট স্টিল ইটস নট দ্যাট গুড হাউ ইটস মানে শোন। সো একটা ব্যাড হ্যাবিট আমাদের আছে, সেটা হচ্ছে আমরা চেষ্টা করি আমাদের মধ্যে মানে যারা চায়না থাকে বা বিজনেস করে, অনেকে হয়তো বা আমি কাউকে মানে স্পেসিফিক্যালি কোনো করছি না, বাট অনেকে হয়তো বা চেষ্টা করে যে একটা প্রোডাক্ট বিক্রি করে মানে যে কারোর কাছে বিক্রি করে দিলেই শেষ। আই ডোন্ট থিঙ্ক দ্যাটস আ গুড প্র্যাকটিস। সো একটা প্রোডাক্টকে যেভাবে মানে হাইপ, যে একটা নর্মাল প্রোডাক্টকে যেভাবে ওভার হাইপ করা হয় অনেক সময় মার্কেটে, সেই জিনিসটা কিন্তু আসলে ওই প্রোডাক্টটাকে, ওই ইন্ডাস্ট্রিকে কোল্যাপস করে ফেলে অনেক সময়। কেন কি হয়, ধরেন একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা এতই হাইপড হইলো, এটার দেখা গেল যে আপনার যে জায়গায় নাকি এটা বিক্রি হতো এক সময় 900 টাকায়, মানে জাস্ট র্যান্ডম এক্সাম্পল 900 টাকায়, সেই প্রোডাক্টটা পরবর্তীতে হচ্ছে কি এত বেশি কম্পিটিশনের কারণে প্রোডাক্টের প্রাইসটা ডাউন করে দিচ্ছে, যেখানে নাকি এটা আসলে কিন্তু 900 টাকায় বিক্রি হওয়ার কথা। সো দ্যাটস আ থিং দ্যাটস হ্যাপেনিং, দ্যাট শুডেন্ট হ্যাপেন। আরেকটা প্রোডাক্ট যেটা বললাম যে 100% চার্জ হওয়ার পর অটোমেটিক ডিসকানেক্ট হয়েছে, এই প্রোডাক্টটা বাংলাদেশে কিছুদিন আগে দেখলাম প্রচুর পরিমাণে মানুষ আনলো ব্যবসা করার জন্য। তারা বিভিন্ন ভিডিও টিডিও দেখে যে তারা অল্প কিছু 10টা 30টা করে, হ্যাঁ উইনিং প্রোডাক্ট। সো এনে এখন রাইট নাও কি হলো, জিনিসটা টোটালি কোল্যাপস করলো। এখন বিশ্বাস করেন ভাই, অনেকে বেচতেই পারতেছে না জিনিসটা, বিক্রি করতে পারতেছে না, না লাগলে বেচবো কি করে। ইভেন আমি পার্সোনালি চিনি দু একজনকে, মানে আমার পরিচিত, তারা আমাকে বলতেছিল যে এই প্রোডাক্টটা অনেক দেখতেছি, এটা নিয়ে কি একটা নতুন ব্যবসা শুরু করা যায় কিনা, বা এই প্রোডাক্টটা নিয়ে কেমন হয়, এটা তো উইনিং প্রোডাক্ট, অমুক বলতেছে এটা একটা উইনিং প্রোডাক্ট, সো এটা নিয়ে আমরা ব্যবসা করি। অনেকে একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে আমি চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে ব্যবসা করি। এটা কোনো ব্যবসা হইতে পারে না আসলে। ইট শুডেন্ট বি অ্যাকচুয়ালি যে চায়না থেকে ইম্পোর্ট করে আমি ব্যবসা করবো। সো ইট শুড বি লাইক আপনার আরেকটু স্পেসিফিক করছেন। আমি তো সেটা আমি একটু স্পেসিফিক কিছু করছি। আচ্ছা, সো আমরা এটা আসবো, আপাতত আপনি এটা বলেন। I think people should go for little bit specific things like আপনার একটু বোঝা উচিত যে আপনি আসলে কি নিয়ে কাজ করতে চাচ্ছেন। আপনার গোল কখনো হওয়া উচিত না যে আমি যে কোনো কিছু আমি চায়না থেকে বিক্রি করতেছি। It shouldn't be a business. You should think what you want to sell, or আপনার
একটু প্রোডাক্টের সম্পর্কে নলেজ থাকা উচিত বা একটু জানা উচিত। আপনার উইনিং প্রোডাক্ট আপনার নিজের খুঁজে বের করা উচিত, আই গেস। নট দ্যাট কেউ একজন বলে দিচ্ছে সেটাকে আপনি বাইবেলের মতো ফলো করতেছেন, সেটাই আপনি আনতেছেন, সেটাই বিক্রি করার ট্রাই করতেছেন, হয়তো বা বিক্রি করছেন, বা লাইক 10 out of 9 আর ফেলিং, 1 মেবি ওর লাকের জন্য অথবা এনিথিং, ওইটার জন্য হয়তো বা ও ভালো করতেছে। সো এইটা একটা প্র্যাকটিস যেটা আমি মনে করি এটা উচিত না। এটা আসলে কিন্তু আই গেস শপিফাই ড্রপ শিপিং টাইপের জিনিসপত্র থেকে মানুষজন ইন্সপায়ার্ড হয়ে জিনিসটার একদম মডেলটাকে এভাবে করে ফেলছে। ইয়েস, এটাকে হয়তো বা ইনিশিয়ালি কিছু করা যায়, বাট লং টার্ম আসলে মোস্ট অফ দ্য টাইম আই গেস ওইগুলো আসলে ওয়ার্ক করে না। আর চায়না থেকে ভাই বাংলাদেশে অনলাইনে বিজনেস যে পরিমাণ হয়, এর থেকে অফলাইন মার্কেটে যা হয়, দ্যাটস আনবিলিভেবল। চায়না থেকে চকবাজারে আসে সব প্রোডাক্ট, এরকম কিছু? নট চকবাজার স্পেসিফিক একটা ক্যাটাগরি প্রোডাক্ট আসে। ধরেন আপনার ঢাকার আপনার গুলিস্তান হল মার্কেটে একটা স্পেসিফিক ক্যাটাগরি প্রোডাক্ট আছে, সুন্দরবন মার্কেটে আরেকটা আরেকটা সিমিলার বাট আরেকটা জনরার প্রোডাক্ট আছে, নবপুরে আরেকটা জনরার প্রোডাক্ট আছে, আপনার স্টেডিয়াম মার্কেটে আরেক ধরনের প্রোডাক্ট আছে। তো ঢাকা শহর ইভেন পুরো বাংলাদেশে বিভিন্ন ধরনের মার্কেট আছে। সো আপনি যদি মানে আসলে স্ট্যাটিস্টিক্স আমার কাছে নাই, বাট আপনি যদি মানে একটা আইডিয়া নেন বা একটু কম্পেয়ার করেন, আমরা অনলাইনে যা দেখতেছি যে অনলাইনে যারা ব্যবসা করতেছে, সো কম্পেয়ার দ্যাট চায়না থেকে প্রোডাক্ট এনে যারা নাকি অফলাইনে ব্যবসা করতেছে, এটা যদি নাম্বার যদি আপনি মানে কম্পেয়ার করেন, ইউল বি সারপ্রাইজড ভাই। অফলাইনে অনেক বেশি, আনবিলিভেবল লেভেলের বেশি। কারণ আপনার প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে দেখা গেছে রাইট নাও যে কিছু না কিছু আপনার সামহাউ কানেক্টেড টু চায়না। সো এই বিষয়টা অনেকে হয়তো বা বুঝে না। অনেকে ভাবে কি যে চায়না থেকে প্রোডাক্ট না অনলাইনে হয়তো বা বিজনেস করতেছে, অনলাইনে হয়তো বা বিক্রি করতেছে, কিন্তু আপনি যে জিনিসটা ইউজ করতেছেন, যে জিনিসটা নাকি ধরেন কোনো একটা ব্র্যান্ডের নাম দেওয়া, সেই জিনিসটা আপনি জানেন না যে সেটা কোনো একজন ব্যবসায়ী সে এটাকে মানে এটাকে বিভিন্ন পার্টস প্রোডাক্ট বাংলাদেশে কিনে এনে তারপর হচ্ছে এটাকে অ্যাসেম্বল করে তারপর হচ্ছে বিক্রি করছে। ইভেন আপনাকে আরেকটা জিনিস বলি, ধরেন স্নিকার্স বাংলাদেশে ইম্পোর্ট করতে গেলে অনেক সময় হয় কি আপনার হচ্ছে স্নিকার্সের উপরে ট্যাক্স একটু বেশি, এটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়। সো বিজনেসম্যানরা কি করে, ধরেন স্নিকার্সটাকে ডিরেক্ট পুরো স্নিকার্স আনে না, অনেক সময় ওইটাকে হচ্ছে মানে ওইটা অ্যাসেম্বল করা থাকে না, ওইটা টোটালি বানানো ফিনিশ গুড থাকে না, বাট ওইটার প্রোডাক্টটা আসার পরে ওইটাকে অ্যাসেম্বল করে। ধরেন স্নিকার্সের অ্যাসেম্বল করার কি আছে অ্যাকচুয়ালি, মানে উপরে যে পার্টটা আছে আপনার লেসটা আছে, বুঝতে পেরেছি, ওইটা টোটালি মানে আলাদা আসছে। এটা একটা জায়গায় আসতেছে, একটা কন্টেনার আসতেছে, ওইটা একটা কন্টেনার আসতেছে, আপনার সোলটা আরেকটা কন্টেনার আসতেছে, তখন ট্যাক্সটা অনেক কম হয়ে যায়। বুঝতে পারছি। সো ওই জিনিসটা ইউজ করে, ওইটা করে যখন নাকি প্রোডাক্টটা বাংলাদেশে আসে, তখন সে একটা ছোটখাটো ফ্যাক্টরির মধ্যে সে অথবা বড় ফ্যাক্টরি হোয়াট এভার, সে ওটাকে অ্যাসেম্বল করে সে যখন বিক্রি করতেছে, আপনার সেম প্রোডাক্ট মানে অবশ্যই ফিনিশিং কিছুটা ডিফারেন্ট হবে, বাট সেম প্রোডাক্ট আপনি যদি সম্পূর্ণ অ্যাসেম্বলড অবস্থায় চায়না থেকে বাংলাদেশে আনতে চান ভার্সেস যেটা আপনি নিজে করতেছেন বাংলাদেশে, মানে অ্যাসেম্বলটা করতেছেন, সো দ্য প্রাইস ডিফারেন্স ইজ প্রিটি মাচ গুড। বদমাশ কোম্পানি মুভিটা দেখেছেন? শাহিদ কাপুর এক পায়ের জুতা নিয়ে কি করে, জিনিয়াস কিন্তু ভাই। ইয়েস, স্ক্যাম করতে হবে, এগুলা আজকাল আর ওয়ার্ক করে না। হ্যাঁ, এখন তো করে না, বাট নতুন স্ক্যাম খুঁজে বের করবে তারা। ওকে, বাই দ্য ওয়ে, আমি জানতে চাই, চায়না যে পৃথিবীর ফ্যাক্টরি বলা হয় চায়নাকে, চায়না থেকে মানুষজন এত প্রোডাক্ট ইম্পোর্ট করছে, রেগুলারলি এটা নিয়ে কাজ চলছে, আপনার কাছে প্রশ্ন হচ্ছে চায়না এত প্রোডাক্ট কিভাবে বানাতে পারতেছে? ওদের ইনফ্রাস্ট্রাকচার রেডি? আমি যেমন শুনেছি চায়নাতে নাকি প্রত্যেকটা গ্রামে সবার একটা প্রফেশন থাকে এবং অবসর সময় তারা হয়তো কোনো একটা কাজ করতেছে, প্রবল তারা মাল্টিপ্ল্যাক বানাচ্ছে। ইজ ইট ট্রু? আপনি তো ওখানে ছিলেন 2 বছর মতো প্রায়। আমি যেটা দেখেছি নিজে, সেটা হচ্ছে ওদের যে ইনফ্রাস্ট্রাকচার, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেইন রিজন যে ওরা এত পরিমাণের প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারছে গ্লোবালি। সো ফর এক্সাম্পল ওয়াংজু নামে একটা সিটি আছে, এই সিটি হচ্ছে মানে এই সিটির একটা স্পেসিফিক এরিয়া ফুল অফ স্নিকার্স। ওইখানে আপনি একটা ফ্যাক্টরি দেখবেন, ওরা শুধুমাত্র জুতার লেস বানায়, ওরা শুধু লেস বানায়, ওরা কিছু বানায় না। আরেকটা জায়গায় ওরা শুধু হচ্ছে যে লেদারটা আছে না, লেদারটা জাস্ট হচ্ছে কাটিং করে। আরেকটা জায়গায় আপনার হচ্ছে জাস্ট সোল, সেটা নিয়ে কাজ করে। আরেকটা জায়গায় অ্যাসেম্বল করে। সো এরকমও অনেক আছে যারা নাকি হচ্ছে ইন্ডিভিজুয়াল ছোট ছোট ফ্যাক্টরি, বাট দে ডু ভেরি ভেরি স্পেসিফিক থিংস, ভেরি স্মল থিংস। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ওদের মানে ইনফ্রাস্ট্রাকচারটা ওরা এরকমভাবে ডেভেলপ করা ট্রাই করছে যে প্রত্যেকটা সিটি, বা নট নেসেসারিলি প্রত্যেকটা সিটি, বাট প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একটা না মানে
মোরাললেস একটা সিটি আছে যে সিটিটা নাকি ওই প্রোডাক্টটা সবচেয়ে বেশি ম্যানুফ্যাকচার করা হয়। আর ওই সিটিতে ওই প্রোডাক্ট বানাতে যা যা জিনিসপত্র লাগে সবকিছু আপনি আশেপাশে পেয়ে যাবেন। আরে র মেটেরিয়ালস, হ্যাঁ র মেটেরিয়ালস। ইভেন আরেকটা বিষয় যেটা হচ্ছে ধরেন আপনার প্রোডাক্ট বানাতে যদি কোনো মোল্ড প্রয়োজন হয়, একটা মোল্ড বানাতে মানে আপনি বিলিভও করতে পারবেন না কত দ্রুততার সাথে, মানে একটা ধরেন প্রোডাক্ট আপনি ফার্স্টে ডিজাইন করলেন, রেডি করার চেষ্টা করতেছেন, কোনো একটা মিস্টেক হলো, কোনো একটা ভুল, ডিজাইনটা হইলো না, আপনার ডিজাইনটা চেঞ্জ করতে যে ডিসিশন নিতে হবে, ডিসিশন নেওয়ার পর যে জিনিসটা চেঞ্জ করতে হবে, এটা পৃথিবীর ম্যাক্সিমাম জায়গায় যে পরিমাণ টাইমটা কনজিউম করতে হবে না, চায়নাতে ভাই এটা হয় না ইউজুয়ালি। কারণ ওদের ইনফ্রাস্ট্রাকচার, ওদের সবকিছু রেডি। আপনার প্রোডাক্ট কস্ট থেকে সবকিছু বাড়ার একটা বড় কারণ থাকে হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন। আমি রংপুর থেকে একটা জিনিস ঢাকা আনতেছি, আমি রাজশাহী থেকে আরেকটা জিনিস আনতেছি ঢাকা, আবার আনতেছি আমি হচ্ছে যশোর থেকে একটা জিনিস আনতেছি, পরে আমি জিনিসটাকে অ্যাসেম্বল করতেছি। হোয়াট ইফ সবকিছু হচ্ছে আপনার ঢাকারই আপনার পাশের বিল্ডিং এ পাওয়া যাচ্ছে, এই পাশের বিল্ডিং এ পাওয়া যাচ্ছে, ওই পাশের বিল্ডিং এ পাওয়া যাচ্ছে, আপনি সবকিছু ইজি হয়ে যাবে। দেন আপনার এটা কস্ট অনেক গিগা ফ্যাক্টরি টাইপের পুরো অনেকটা কমে যাবে। একই সাথে আপনার যে পরিমাণ নাকি টাইম কনজিউমিং একটা পুরো প্রসেস, এটা কিন্তু অনেকটা কমে যাবে। সো আই গেস দ্যাটস হোয়াট, যেটা নাকি চায়না ধরেন তাদের 90s ওরা স্টার্ট করেছিল, ওইটার সুফলটা ওরা এখন পাচ্ছে। এটা কিন্তু এমন না যে মানে এটা টোটালি আমার অপিনিয়ন, আমি মনে করি না চায়না 2020 পরে গ্রো করছে, ওরা 1990s থেকেই এই প্ল্যানিং করছে ভিশন। ইয়াস, ওরা এরকম ভাবে এটাকে প্রিপেয়ার করছে যে এখন ওরা হচ্ছে ওই সাপ্লাই চেনটাকে মানে খুব স্মুথলি ম্যানেজ করতে পারছে। আমরা পুকি প্যাচ ব্র্যান্ড নিয়ে অনেক কথা বলবো, এবং আমরা যেহেতু বললাম আগের পডকাস্ট এটা নিয়ে কথা বলেছি, আপনার কাছে আমার একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিকজ আমাদের এই ভিডিওগুলো আমরা বানাচ্ছি এন্টারপ্রেনারদের জন্য যারা নতুন, যেহেতু আপনি জানেন এই জন্য বলছি, যারা বিজনেস শুরু করেছে, বিজনেস করছে বা বিজনেস করবে এমন যারা আছেন তারা যেন আমাদের ভিডিওটা দেখে। চায়নায় প্রোডাক্ট ইম্পোর্টের ব্যাপারে বাংলাদেশের মানুষ আসলে জানে নাকি, যেটা তার জানা উচিত। কারণ আমি এভরি 5 পার্সনের একজন চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে শেখাচ্ছে। তো এখানে মিথটা কোথায়? হোয়াট দে ডোন্ট নো। এখন তো অনেকটা ইজি হয়ে গেছে, এখন অনেক কোম্পানি আছে, অনেক ইজি। লাইক আপনি জাস্ট একটা প্রোডাক্ট পারচেস করতেছেন, অনেকে আছে যে এরকম করে যে আলিবাবা থেকে প্রোডাক্ট পারচেস করে, তার পেমেন্টের জন্য হয়তো বা কারো থেকে হেল্প নেয়, প্রোডাক্ট একটা স্পেসিফিক ওয়্যারহাউস আসে, ওয়্যারহাউস থেকে যে কার্গো কোম্পানি আছে, কার্গো কোম্পানি পুরো রেসপন্সিবিলিটি নেয়, প্রোডাক্টটা বাংলাদেশে এসে পড়ে। সো এতটা ইজি হয়ে গেছে। বাট এটার মধ্যে অনেকে হয়তো বা জানে না যে সেই যে প্রোডাক্টটা আনতেছে সেটা আসলে কোথা থেকে আনতেছে, কিভাবে আনতেছে, এবং এটাকে আদৌ সে এইটাই কি বিক্রি করতে যাচ্ছে। আমার এই যে লাস্ট টাইম চায়না থেকে আসার সময় একটা লোকের সাথে পরিচয় হলো ফ্লাইটে আর কি। সো উনি চায়নাতে আসছে হচ্ছে 5th টাইম। সো উনি আমাকে বলতেছে, ভাই আমি যে জিনিসটা চাচ্ছি এই কোয়ালিটি এই জিনিসটা আমি পাচ্ছি না কোথাও, মানে আমি মেনশন করছি না। উনি দুবাইতে থাকতো, সো উনি দুবাইতে একটা জিনিস দেখছে, টাকা পয়সা আছে, হ্যাঁ অবশ্যই, উনি একটা জিনিস দেখছে, উনি বাংলাদেশে এই প্রোডাক্টটাকে হচ্ছে বিক্রি করতে যাচ্ছে, বাট দ্য কোয়ালিটি হি ওয়ান্টস হি স, ওই সেম কোয়ালিটি উনি ওটা কোথাও পাচ্ছে না। উনি প্রোডাক্ট পাচ্ছে বাট মানে অনেক ডিফারেন্স, লাইক প্রাইস হচ্ছে আপনার লাইক 3-4x ডিফারেন্স হোলসেলে। সো কোয়ালিটিটাও অনেক ডিফারেন্স, বাট উনি যেটা চাচ্ছে ওইটা আসলে উনি প্রপারলি পাচ্ছে না। পরে ওনাকে বললাম, ভাই মোস্ট প্রবাবলি আপনি যে জিনিসটা দেখে আপনি চাচ্ছেন সেটা আপনি রেডিমেড মার্কেটে পাবেন না, এটা আপনাকে বিল্ড করতে হবে। সো ইউ শুড হ্যাভ নলেজ যে অনেক কিছু আছে যেটা নাকি হচ্ছে আপনি রেডিমেড পাওয়া যায় না। বা আপনি অনেকে মনে করে কি যে আমি একটা প্রোডাক্ট দেখলাম, ছবি দেখলাম, ছবি দেখে এটাকে করলাম, আমি এটাকে সার্চ করলাম, আমি টাকা পাঠিয়ে দিলাম, প্রোডাক্টটা আসলো, শেষ। এটা হয়তো অল্প কোয়ান্টিটি বা মোরলেস ছোটখাটো বিজনেসের জন্য ঠিক আছে, বাট এটা কিন্তু আসলে অলওয়েজ ওয়ার্ক করে না। সো এই বিষয়টা নিয়ে আই গেস আরেকটু মানুষের জানা উচিত, বা একটু নলেজ বা একটু রিসার্চ করা উচিত। আমি আপনার অনেস্ট ওপিনিয়ন জানতে চাই, বাংলাদেশে যারা উইনিং প্রোডাক্ট নিয়ে এত কোর্স বিক্রি করছে, বা যারা এটাকে একটা ওভার হাইপ সিচুয়েশনে ফেলার চেষ্টা করছে, যে ইফ ইউ আর ডুইং চায়না বিজনেস ইউ শুড ডু দিস, আপনার কাছে কি মনে হয় আগামী 5 বছরের মধ্যে এগুলোর কতগুলো থাকবে, কতগুলো অবসলিট হবে? আমি তো একদম স্ট্রিক্টলি বিশ্বাস করি যে যারা নাকি টোটালি হচ্ছে রেডিমেড প্রোডাক্ট নিয়ে কাজ করছে, আই ডোন্ট থিঙ্ক সো দে উইল সার্ভাইভ। ওয়াই? কারণ আমি যেটা বিক্রি করতেছি আপনিও বিক্রি করতে পারবেন, আরেকজনও বিক্রি করতে পারবে। তখন মানে জিনিসটার মধ্যে যদি কোনো মানে আপনি অ্যাড অন ভ্যালু না থাকে, আপনি লং টার্ম তো ভাই কোনোভাবেই সাস্টেন অ্যাড অন ভ্যালুর একটা এক্সাম্পল দেন তো ভাই। অ্যাড অন ভ্যালু আপনার প্রোডাক্টটা হচ্ছে আপনি কিছু একটা তো আপনার করা উচিত, রাইট? অ্যাড অন ভ্যালু ইজ লাইক ইট কুড বি এই মাইকটার মধ্যে হচ্ছে এরকম একটা
আপনার ইন্টারফেস বা এরকম ধরেন ইউজার এক্সপিরিয়েন্সে একটা ইউএক্স প্রবলেম আছে, যেটা কিনা আপনি ধরেন হ্যান্ডেলটাকে এইভাবে না করে এইভাবে যদি হইতো, রাইট সাইডে না হয় লেফট সাইডে হইতো, তাহলে তো ভালো হইতো। আপনি এটা মার্কেটে নাই, আপনি এই সিমিলার জিনিস আছে, বাট আপনি জাস্ট একটু স্লাইটলি চেঞ্জ করলেন, যে এটা Innovation. একটা স্পেসিফিক গ্রুপ অফ পিপলের জন্য আপনি বানালেন। ধরেন এরগোনমিক মাউস অনেক পপুলার জিনিস। ইয়েস, আমরা বিজনেস করতে চাইছিলাম। এরগোনমিক মাউস রাইট হ্যান্ডেড পিপলের জন্য অনেক বেশি অ্যাভেলেবেল। আপনি লেফট হ্যান্ডেড মানুষ তো অনেক আছে, আছে, তাই না? হ্যাঁ। তাদেরকে টার্গেট করে একটা প্রোডাক্ট রেডি করেন, তাদেরকে একটা কিছু বিক্রি করার চেষ্টা করেন। সো ইউ শুড অলওয়েজ থিঙ্ক লিটল বিট ডিফারেন্টলি, যেটা কিনা একটা গ্যাপ ফুলফিল করবে। দ্যাটস হাউ আই গেস ইউর বিজনেস উইল সাস্টেইন, বা অ্যাটলিস্ট আই বিলিভ। আপনার কি মনে হয় না আমরা যে শুরু করি একদম বাঁচে রং জায়গা থেকে, যে কি করলে টাকা ইনকাম হবে সেটা চিন্তা করে তারপরে বিজনেসটা শুরু করা, আদার দেন আমি কোনটা বুঝি, কোন প্রোডাক্ট বুঝি, আমার কোন প্রোডাক্ট নিয়ে কাজ করা উচিত, এগুলো নিয়ে চিন্তা না করে ওইটা নিয়ে আমরা বেশি চিন্তা করি আগে। টু বি অনেস্ট, আসলে আমিও অনেকবার অনেক চিন্তা করে যেটা শুরু করছি সেটা আসলে সাস্টেন করেনি, বাট যেটা নাকি চিন্তা করে শুরু করি নাই সেটা না অনেক দূর চলে গেছে। পুকি প্যাচ চিন্তা করে শুরু করেন নাই? টোটালি না ভাই, পুকি প্যাচ যে মেথডে শুরু করা হয়েছে ইটস নট রেকমেন্ডেড এট অল। কি মেথড বলেন তো? পুকি প্যাচ হচ্ছে লাইক, আমি চায়নাতে আমি দেখলাম কি মেয়েদের আপনার হচ্ছে গালে স্টার টাইপের কিছু লাগাই রাখছে, ঠিক আছে? সো আমি তো জানি না, আমার মেয়েদের এই ধরনের ইন্ডাস্ট্রি সম্পর্কে টোটালি জিরো নলেজ। সো ইউ আর রানিং আ ব্র্যান্ড রাইট নাও, এখন অনেক কিছু জানি আলহামদুলিল্লাহ। সো আমি আমার পুকি প্যাচে আমার যে পার্টনার আছে, সো আমি ওকে বলছিলাম যে আচ্ছা এগুলা কি লাগিয়ে রাখে ওরা ওদের গালে, যেগুলো দেখতেছি। সো ও বললো মানে ও বুঝতে পারেনি, পরে আমি খুঁজে টুজে ছবি দেখালাম, পরে বললো যে এগুলোকে তো পিম্পল প্যাচ বলে। পিম্পল প্যাচ, আচ্ছা পিম্পল হয়, পিম্পল হওয়ার পর নাকি ওখানে একটা প্যাচও লাগায়। সেই জিনিসটা সম্পর্কে আই হ্যাভ জিরো আইডিয়া ব্যাক দেন। সো আমাকে বললো যে এই প্রোডাক্টটা বাংলাদেশে তেমন একটা নাই, বা এই প্রোডাক্টটা হচ্ছে বিদেশি ইনফ্লুয়েন্সারকে দেখে অনেক ইউজ করতে, কিন্তু বাংলাদেশে তেমন একটা নেই। সো আমি ওর জন্য কিছু জিজ্ঞেস করলাম যে পাঠাবো না, ওর জন্য কিছু আমি পাঠাইছিলাম। পরবর্তীতে ওটাকে সেল করার একটা চিন্তা ভাবনা করি, বাট উইদাউট এনি ব্র্যান্ড অ্যান্ড স্টাফ। সো ইটস টোটাল রং ওয়ে, যেটা নাকি আসলে করা উচিত না। যে একটা প্রোডাক্ট আমি দেখলাম, আচ্ছা মনে হলো এটা বাংলাদেশে নাই, আমি এটাকে বিক্রি করার ট্রাই করলাম। সো এইভাবে হচ্ছে এটা শুরু করছিলাম, বাট ওইটাকে এখন হচ্ছে অনেকটা অর্গানাইজড করে নিয়ে এসেছি। যেমন ফার্স্ট আমরা ফার্স্টে হচ্ছে নন ব্র্যান্ডেড হিসেবে সেল করা ট্রাই করেছিলাম। নন ব্র্যান্ডেড মানে হচ্ছে কোনো ছবি বা কোনো লোগো বা এগুলো কিছু নাই? নন ব্র্যান্ড মানে হচ্ছে যে ফার্স্টে যেটা বললাম, যেটা নট রেকমেন্ডেড, যে আপনি কোনো অ্যাড অন ভ্যালু ছাড়াই আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন। So, সেইভাবে শুরু করছি, কারণ এমভিপি লঞ্চ করার জন্য আমি ইনভেস্ট করতে চাচ্ছিলাম না কোনোভাবে তেমন একটা। সো আফটার দ্যাট ওয়েন আই রিয়েলাইজ এটার হিউজ পটেনশিয়াল আছে, হিউজ। সো তারপরে টোটালি 360 ডিগ্রি শিফট নিলাম। শিফট নেওয়ার পর হচ্ছে অর্গানাইজড ভাবে জিনিসটাকে স্টার্ট করলাম। আমার নেক্সট কোশ্চেন, যে শিফট করার পরে কি কি জিনিস চেঞ্জ করলেন যে কারণে এখন আমরা একটা ভালো রেজাল্ট দেখতে পাচ্ছি? শিফট করার পরে ফার্স্ট থিং সেটা হচ্ছে আমার ক্যারিয়ার একদম শুরুর দিকে আমি হচ্ছে গ্রাফিক ডিজাইনার হিসেবে, মানে যদি আমি কখনো কাজ করি নাই কারোর জন্য তেমন একটা, বাট আমি গ্রাফিক ডিজাইনিং শিখেছিলাম। কালার থিওরি বুঝেন? হ্যাঁ, কালার থিওরি, ইভেন গ্রাফিক ডিজাইনিং এর পর হচ্ছে ইউআই ইউএক্স নিয়েও কাজ করা হয়েছে। সো আমি কোনো রকম একটা ডিজাইন করি যেটা কিনা আমি নিজে রেড করবো যে এটা আসলে খুব একটা হামারি ভালো না, বাট আই মেড সামথিং। ওই ডিজাইনটা করে না আমি যখন এটা লঞ্চ করি না, পিপল রিয়েলি লাইক দ্যাট, খুব পছন্দ করে। সো আমার ব্র্যান্ডিং একটা জিনিস ছিল, আর নাম সিলেক্ট করা পুকি প্যাচ। পুকি ওয়াজ ভেরি হাইপ টার্ম ব্যাক দেন। হ্যাঁ, এখনো আছে। বাট ওই টোটাল সব জিনিসটাকে, ইভেন আমাদের লোগোটা কি জানেন ভাই? আমাদের লোগো কিন্তু একটা ইমোজি আসলে। আমি অনেক মানে আমি আমার লোগো, আমার ব্র্যান্ডিং দেখলে একটা ডিজাইনার বুঝবে যে এটা যে ডিজাইন করছে সে আসলে এটার মধ্যে কোনো টাইম দিতে চায়নি। আমি জাস্ট একটা ইমোজি পিক করছি, ওইটার মধ্যে নিচে হচ্ছে একটা ফন্ট ইউজ করে পুকি প্যাচ লিখে দিছি, আর কোনো রকমের আর কি ডিজাইনিং করছি, বাট দ্যাট ওয়ার্কড। দেন সেকেন্ড অ্যাড অন ভ্যালু অ্যাড করলাম হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি ইমপ্রুভ করলাম। মানে আমরা নিজেরা হচ্ছে প্রোডাক্টটাকে ম্যানুফ্যাকচার করলাম, মার্কেটে যেটা পাওয়া যায় সেটার মধ্যে কি কি প্রবলেম আছে, কি কি প্রবলেম নাই, বা মানে কি কি জিনিস আমরা বেটার করতে পারি একটু, ইভেন আমাদের স্কিন কালারের অনুযায়ী আরেকটু কিভাবে কালারটাকে কিছুটা ডিফারেন্ট করা যায় কিনা, বা ট্রান্সপারেন্ট জিনিসটাকে আরেকটু কিভাবে বেটার করা যায়। তো এগুলো নিয়ে একটু কাজ করলাম, যে বাংলাদেশ মার্কেটের জন্য আরেকটু স্পেসিফিক কি হয়। যেমন ফার্স্টে আমরা যে
প্যাচটা বিক্রি করতাম, নন ব্র্যান্ড বললাম, হুম। সেটা যে পিঙ্ক কালারের প্রোডাক্ট, পিঙ্ক কালারের প্যাচটা ছিল না, সেটা না আমরা আমাদের ব্রাউন স্কিনে না একটু বেশি মানে জিনিসটা একটু কাইন্ড অফ অড লাগতো, একটু বেশি ফোকাস হতো। পরবর্তীতে পিঙ্কের আরেকটা শেড দিয়ে যখন নাকি আমরা প্রোডাক্টটা বানালাম না, ওইটা আমাদের ব্রাউন স্কিনে জাস্ট ব্লেন্ড করে যায় মোটামুটি। এটা একটা ভ্যালু ছিল। তারপর হচ্ছে টেকনিক্যাল ওগুলো নিয়ে না বলি, সেটা হচ্ছে ওইটার মধ্যে অনেক কম্পাউন্ড কেমিক্যাল, এগুলো নিয়ে আমি আসলে খুব বেশি এক্সপার্ট না, বাট এক্সপার্টদের সাথে কথাবার্তা বলে ওইখানে একটু ইমপ্রুভ করার চেষ্টা করেছি। এমন কিছু করি না যেটা মার্কেট এক্সিস্ট করতো না, করতো, বাট হয়তো বা একটু কম অ্যাভেলেবেল। সো সেগুলো করলাম। তারপর হচ্ছে ব্র্যান্ডিং, দ্যাটস ইট। ওইটা করার পরে হচ্ছে আমরা একটা ব্র্যান্ড হিসাবে এটাকে লঞ্চ করি। পারফেক্ট। তারপরে সারা কেমন আসলো? ফার্স্টে হচ্ছে আমি জানতাম যে এটা এটা পোটেনশিয়াল আছে। প্রথমেই আপনার হচ্ছে খুব বেশি যে এই সারা আসবে এটা মানে আমি আশা করিনি একদমই, বাট আসলে আসে, খুব বেশিও না খুব কমও না। সো কারণ আমি সবকিছু হচ্ছে প্ল্যান করে আর কি আগাচ্ছিলাম যে এটার পর এটা হবে, এটার পর এটা হবে, দেন আই উইল ইনভেস্ট দিস মাচ অ্যান্ড দিস উইল বি এ লং টার্ম গেম। লাইক অ্যাটলিস্ট 5 to 6 মান্থ আমি টাইম নিবই একটা জিনিসটাকে দাঁড় করানোর জন্য। সো স্লোলি সেটাই হলো, মোটামুটি ভালোই পপুলার হলো। ইভেন এতই পপুলার হলো, এখন আপনি যদি পিম্পল প্যাচ লিখে সার্চ করেন, আপনি না হলেও 300 পেজ পাবেন যারা বাংলাদেশে পিম্পল প্যাচ বিক্রি করতেছে। আপনাদের ওয়ান অফ দ্য ফার্স্ট। আমরা সেকেন্ড আসলে। আমাদের আগে একটা ব্র্যান্ড ছিল, বাট দে ওয়ার ভেরি স্মল। মানে ওদের আসলে মানে আমি যখন নাকি ফার্স্টে এই প্রোডাক্টটা বাংলাদেশে আছে কিনা রিসার্চ করি, তখন আমি ওদেরকে খুঁজেই পাইনি। আমি ওদেরকে খুঁজে পাইছি হচ্ছে আমি লঞ্চ করার আরো 2-3 মাস পরে ওদের কথা আমি জানতে পারছি। সো তাহলে বোঝা যায় যে ওরা আসলে নট দ্যাট গুড। আমি যদি আপনাকে বলি পুকি প্যাচ ব্র্যান্ডের মার্কেটিং বা সেলস এর ক্ষেত্রে হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ ডিড ওয়ার্ক ওয়েল, যে কারণে আমরা একটা সাস্টেনেবল সেলস পেয়েছিলাম? আমি যতদূর জানি এখন সেলসটা রিসেন্টলি আবার কমে গেছিল, এখন আবার আস্তে আস্তে পিক আপ করতেছে। আমাকে একটু এই ব্যাপারে বলেন, যেন আমাদের অডিয়েন্স যারা এন্টারপ্রেনার আছে বা মার্কেটার যারা আমাদেরকে দেখছে, তারা যেন এই ব্যাপারটা বুঝতে পারে যে এই টাইপের নিশ প্রোডাক্টের ক্ষেত্রে কিভাবে কাজ করে এগুলো। ওকে, ফর মার্কেটিং আমরা একটা জিনিস করি, সেটা হচ্ছে এটা আপনি সাজেস্ট করেছিলেন পার্সোনালি যে সেটা হচ্ছে ইউজিসি। সো ইউজিসি এই জিনিসটাকে আমরা মানে পাগলের মতো এক সময় প্রোডাক্ট দিছি, মানে প্রচুর পরিমাণের ইউজিসি। ধরেন ম্যাক্সিমাম গুলো আপলোডও করা হয়নি ভিডিও, বাট আমরা প্রচুর পরিমাণে কন্টেন্ট বানিয়েছি, প্রচুর পরিমাণের এক সময়। সো ওই জিনিসটা আমার মনে হয় খুব ভালো কাজ করছে। ইয়েস, আমাদের কাছে এত পরিমাণে কন্টেন্ট ছিল বা এত ভ্যারাইটির কন্টেন্ট ছিল যে আমরা ওগুলো নিয়ে অনেক প্লে করতে পারছি। দ্বিতীয় বিষয় হচ্ছে মার্কেটিংয়ে আমরা একটু টাইম নিছি। আমরা আজকে $10 বাজেট দিলাম, $10 বাজেট দেওয়ার পরে আমার কালকে যদি $10 ভ্যালু যদি রিটার্ন না আসে, তাহলে হচ্ছে মানে হচ্ছে না, হ্যাঁ অ্যাড হচ্ছে না। সো এই জিনিসটা করিনি, আমরা একটু লং টার্ম প্লে করছি। লাইক এক সপ্তাহ বা 1 মাস, মোটামুটি ধরেন 1 মাস বা 2 মাস আমরা একটু লং টার্ম প্লে করছি। আই গেস ওইটা একটু আমাদেরকে হেল্প করেছে এই ক্ষেত্রে, যে আমাদের গ্রো করার জন্য। So you're saying you did not fall to the trap of short-sightedness. You tried to understand. Yes. Okay. আমাদের ইংলিশ পডকাস্ট আছে একটা, এই জন্য আমি ইংলিশ বললে ভাই আবার ইংলিশ বলা শুরু করে। যাই হোক, ওই পডকাস্টটা অনেক মজা হয়েছে, এটা আপলোড করেন। ওকে, আমি যেটা বলতেছি, এটা গেল হচ্ছে একটা যে আপনি মার্কেটিং এর সময় ধৈর্য ধরে কাজ করেছেন এবং তারপরে ইনফ্লুয়েন্সারদের পাঠাইছেন। এবং আমি আপনার মাঝে এখনো ওই ব্যাপারটা দেখি যে আপনি এখন অমনি চ্যানেল নিয়েও কাজ করতে চান, গুগল অ্যাডস, টিকটক অ্যাডস, ইউটিউব অ্যাডসে কি কাজ করা যায়। এখন এই ব্যাপারগুলোতে আপনি কেন করতে চান, এবং যে নতুন বিজনেস শুরু করছে, কারণ প্রতিদিন হাজার হাজার মানুষ বিজনেস শুরু করছে, তাদের আসলে এখান থেকে কি লার্নিং নেওয়ার আছে যখন সে নিশ প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে? সো আমাদের একটা বিষয় হয় কি, বাংলাদেশে অনলাইন বিজনেসগুলো মানে এখন অনেক হিউজ একটা শিফট হয়েছে। বাট লাইক 2-3 বছর আগে পর্যন্ত অনলাইন বিজনেস মিনস জাস্ট ফেসবুক পেজ, ইয়েস, আর কিছু নেই। ইভেন আমিও করছি এক সময়। আমি 2020-তে আমাদের জাস্ট পেজই ছিল, ওয়েবসাইট তখন বিল্ড করিনি, শুধু পেজ থেকে বিজনেস করছিলাম, হোয়াট এভার। সো ওইখান থেকে হচ্ছে একটা মেজর শিফট আসছে। আর আসার একটা রিজন হচ্ছে আপনি যখন নাকি একটা কোম্পানির উপরে মানে দায়িত্ব দিয়ে দিয়েছেন যে তুমি হচ্ছে আমাদের সব দেখবে। সো ওই কোম্পানি তো আপনার থেকে, ওই কোম্পানি তো জানে যে তোমার হচ্ছে অমুক সময় সেলটা ড্রপ করবে, তুমি হচ্ছে ওই সময় হচ্ছে আরো বেশি ইনভেস্ট করবে। সো ফেসবুকের লাভ, রাইট? একটা খুবই আন্ডাররেটেড জিনিস নিয়ে হাদি ভাই আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই।
আমি দেখেছি আপনি অ্যাজ আ ফাউন্ডার টেকনিক্যালি মোটামুটি বেশ সাউন্ড, এটা আপনি কেবল আমাকে ইউআই ইউএক্স এর কথাটা বললেন, তো আপনার ওয়েবসাইট বা আপনি নিজেকে স্কিল রাখার জন্য কি করেন? সেকেন্ড হচ্ছে আপনি যখন নেক্সট এর সাথে কাজ শুরু করেন, আপনি আমাকে তখন বলেছিলেন যে ভাইয়া আমি চাচ্ছি মার্কেটিং এর পুরো পার্টটা আপনাদের মাথার হেডেকে দিয়ে দেবো, আমি শুধু আপনাকে বলবো যে আমাদের এটা লাগবে, এটার জন্য কি কি লাগবে। তো এখানে আমি একটা ডেলিগেশনের ব্যাপারটা দেখেছিলাম আপনার মধ্যে, ডিসপাইট মার্কেটিং এর অনেকগুলো কাজ আপনি পারতেন, এটার কারণটা কি? সো আমি হচ্ছে আমার বিষয় যদি একটু বলি, আমি আমার লাইফে প্রথম হচ্ছে এই ডিজিটাল স্পেসে কাজ করার আমার এক্সপিরিয়েন্স হচ্ছে কি, আমি খুব অনেক টাকা খরচ করে, অনেক বলতে অনেক, নাম বলবো? হ্যাঁ হ্যাঁ, আমি ক্রিয়েটিভ আইটিতে প্রায় 80,000 টাকা খরচ করে হচ্ছে কোর্স করেছি। 80,000 টাকা? 80,000 টাকা, ইয়েস। প্রায় আই গেস 80 বা গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ইউআই ইউএক্স। ওকে, মানে মূলত ওদের ওদের বা বাংলাদেশে মোটামুটি মার্কেটিং সবাইকে ফ্রিল্যান্সার বানাবে, ফ্রিল্যান্সার। সো আমি খুব একটা খারাপ ডিজাইনার না, আমি অনেক টুলস পারি, অনেক অ্যাডভান্স লেভেলে কাজ করি। আমি আজ এই পর্যন্ত $1 ইনকাম করিনি ভাই। আমি ফ্রিল্যান্সিং, তাহলে তো আপনি ব্যর্থ। আমি কখনো ট্রাই করিনি। কিন্তু ইন্টারেস্টিং বিষয় শুনলেন, আমাদের ফার্স্টের যে কোর্সটা শেষ হওয়ার, ফার্স্টে 6 মাসের কোর্স ছিল গ্রাফিক ডিজাইনিং এ, ওইটা শেষ হইতে যদি আমি শেয়ার করি না, আমার ব্যাচমেটরা হয়তো বা জানে না, একদম লাস্টের আমাদের যেদিন ছিল ওই দিন আমি বলছিলাম 2-1 জনকে যে আমি হচ্ছে এই বিজনেসটা করতেছি। সো মানে ধরেন আমাদের পুরো ব্যাচে $5 আর্ন করছে কেউ একজন, ওটাকে খুব সেলিব্রেট করছে। বললাম না বিষয়টা, মানে আমাদের ব্যাচ একদম যখন নাকি শেষ হয় তখন টোটাল ব্যাচ মিলে হচ্ছে সবাই মিলে যা ইনকাম করছে না, আমি একটা নিজের বিজনেস করে আমি এর থেকে হচ্ছে মানে অ্যামাউন্টই বলি, আমি প্রায় 40-50 টাকার বেশি আমি হচ্ছে ইনকাম করে ফেলছি ওই সময়। কিন্তু আমি আসলে বলি নেই বা করি নেই, বা আমি তখন একটু মানে শাই ছিলাম বা মেন্টালি একটু অন্যরকম ছিল। সো আমি কখনোই ফ্রিল্যান্সিং এর পক্ষে ছিলাম না, বা ওইটা আমার কাছে পার্সোনালি পছন্দ হতো না। আমার অলওয়েজ হচ্ছে বিজনেস বা এই মধ্যে ছিলাম। ইউ ওয়ান্টেড টু বি অ্যান ওনার অফ আ বিজনেস? ইয়েস, অফ কোর্স। ওইখান থেকে যখন শুরু করি গ্রাফিক্স ডিজাইনিং, পরে আমি গ্রাফিক ডিজাইনিং শেখার পর একটা পর্যায়ে বলছি কি, না এটা আমার কাজ না, গ্রাফিক ডিজাইনিং মানে এটা আমাকে দিয়ে আসলে হবে না, এতগুলা ইনস্ট্রাকশনের পরে এই অবস্থা সেই অবস্থা পসিবলই না ভাই। পরবর্তীতে একটু শিফট নিলাম ইউএক্স ডিজাইনিং, ওইটাও ইউআই ইউএক্স নিয়েও হচ্ছে আমি কিন্তু ক্লাস করতাম সবই করতাম, বাট আমি হচ্ছে চুপচাপ আমার মতো করে আমি শিখতেছি। টিচাররা বলতেছে আপওয়ার্কে এই করো না কেন, freelancer.com এটা করো সেটা করো, শুনতেছি চুপচাপ, কিন্তু আসলে আমি করতেছি না, কারণ আমি হচ্ছে মানে এই জন্যই সফল হতে পারেন না আপনি। আচ্ছা বলেন। বাট আমার আসলে ইচ্ছাই ছিল না কখনো। ইভেন আমি, আমার ফ্যামিলি মেম্বার্স অনেকে জানে না, হয়তো পরে জানে বা আমি পরে বলেছি, আমি এক সময় ওই সময় সমসাময়িক সময় আমি 30,000 টাকার একটা জবের অফার পাই। ওয়াও, বাট ইটস আ গুড থিং। আমি জাস্ট 10 সেকেন্ড আমি রিজেক্ট করে দিছি, লাগবে না। তো ওই সময় 30,000 টাকা আমার জন্য অনেক কিছু, বা আমার ধরেন তখন হয়তো বা 5,000 টাকা মান্থলি ইনকাম না, সত্যি কথা যেটা। বাট তখন আমি ওটা করে দিই। এরপর মাল্টিপল টাইম আমাকে না জোর করে কয়েকজন চাকরিতে ঢোকানোর ট্রাই করছে, মানে কাইন্ড অফ যে আসো এটা করো, তুমি বিজনেস করতেছো, ওকে ফাইন ঠিক আছে, এটা আমাদের একটু দেখো এই টাইপ আমাকে কয়েকবার হয়েছে। ইভেন রিসেন্ট টাইমেও কিছু মানুষ আছে যে চায়নাতে বিজনেস করে, তারা হচ্ছে বা মানে আমাকে এভাবে আর কি, বাট আই এম নট আ গাই। একটা জিনিস খেয়াল করবেন, আমি সরি আপনাকে ইন্টারাপ্ট করলাম, Sure. এই জায়গায় যখন এই অফার গুলো দেয়, এগুলো না মনে হয় না অফার যে আপনাকে চাকরির জন্য বলতেছে, ভাই একদিন অফিসে আসেন, হ্যাঁ রাইট, চাটা খাই, গেলেই বলবে ভাই আমরা তো এটা ফিক্স করতেছি, এইটা করতেছে ভাই, আমি জানি আমি চাকরি না, মানে আমি আপনাকে বলতেছি মাঝে মাঝে একটু এইভাবে দেখবেন, আপনি নেভার অ্যাকসেপ্ট দোজ থিংস, ইট হ্যাজ টু বি অন ইউর টার্মস। হ্যাঁ, যখন নাকি বুঝে যে আমাকে আসলে চাকরি দিতে পারবে না, তখন হচ্ছে আপনি যেটা বললেন এক্সাক্ট সেম থিং হ্যাপেন্ড টু মি লট অফ টাইম, যে আচ্ছা ঠিক আছে অফিসে দেখেন ভাই এটা আচ্ছা আমাদের তো ও না এটা পারতেছে না, আপনি কি এটার বিষয়ে একটু জানেন, জাস্ট এভাবে স্টার্ট করে। সো যখন আমি বুঝতে পারি যে আসলে গ্রাফিক ডিজাইনিং এগুলো আমার জন্য, তখন আমি একটু খোঁজার চেষ্টা করি আমার জন্য কি। সো আমি এক্সপ্লোর করেছি ডিজিটাল মার্কেটিং, একটু এক্সপ্লোর করি দেখি শিখি অনেক শিখি, অনেকগুলো কোর্সও কিনি। তখন হচ্ছে আমি টোটালি মুডে আপনার হচ্ছে কোর্স কেনার, আমি আমার জীবনে প্রচুর টাকা নষ্ট করছি কোর্স কিনা, প্রচুর টাকা, অ্যারাউন্ড ধরেন জানেন হয়তো না হলেও আমি 3 লাখ টাকা নষ্ট করছেন কেন মনে হচ্ছে? আসলে নষ্ট করছি বিষয়টা টোটালি রাইট হবে না, যেমন কিছু জায়গায় নষ্ট করছি কারণ ওই কোর্সগুলো আমি করিনি, বাট যেগুলো আমি করছি সেখানে আসলে আমি নষ্ট করিনি। যেমন ক্রিয়েটিভিটিকে অনেকে ব্লেম করতে পারে যে আমি এখান থেকে কোর্স করে আমি ফ্রিল্যান্সিং করতে পারি না, আমি 1 টাকা ইনকাম করতে পারি, আই এম নট। কারণ আপনি মানে আপনার হচ্ছে কিভাবে কোথা থেকে
আউটপুটটা আপনি বের করবেন, এটা টোটালি হচ্ছে আপনার করতে হবে। Exactly. আপনাকে জাস্ট হয়তো ওয়েটা শিখিয়ে দিতে পারবে, আপনাকে তো হচ্ছে টাকা ইনকাম করে এনে কেউ দিয়ে যাবে না, রাইট? সো ডোন্ট গেট মি রং, কোর্স কিনে টাকা নষ্ট করছি বলছি হচ্ছে যে আমি অনেক কোর্স কিনেছি বাট ওগুলো আমি কমপ্লিট করিনি, So, বুঝতে সেটা নষ্ট পেরেছি। করেছি। বাট যেগুলো আমি করেছি ওইখান থেকে আমি কখনো না কখনো কোথাও না কোথাও আমার এত কাজে লাগছে। যেমন আমি 2020 হচ্ছে ক্রিয়েটিভিটিতে গ্রাফিক ডিজাইনিং কোর্স করেছি। আমি 2025 সালে পুকি ব্যাচে যখন নাকি এই যে এই আমাদের ডিজাইনটা করি না এনভেলপের, আমি কিভাবে করতে পারছি? আমি কি করতে পারতাম কখনো যদি আমি ডিজাইনিংটাই না পারতাম? তখন আমার বুঝতে জন্য পেরেছি। হায়ার করা লাগতো, আমার চিন্তা করা লাগতো। তো আফটার এক্সপ্লোরিং ডিজাইনিং দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং লিটল বিট, আমি দেখলাম যে এগুলো দুটার একটা কোনোটাই হচ্ছে না। পরে আরো অনেক জিনিসপত্র এক্সপ্লোর করা হয়েছে, বাট একটা পর্যায়ে হলো কি আমি সবকিছুই একটু একটু জানি। কোডিং নিয়ে হয়তো বা সামান্য কিছু দেখা গেলো, বিবিএ করছেন নাকি আপনি? না করি। আচ্ছা বলুন। সো একটু 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 জানি। পরবর্তীতে রিসেন্ট টাইমে আই গেস 2024 অ্যাজ মাচ অ্যাজ রিমেম্বার, এরপর থেকে আমি একটা জিনিস দেখলাম যে আসলে কোনো কিছু শিখতে গেলে না আমার কোনো কোর্স কিনা আসলে দরকার নেই রাইট নাও। হ্যাঁ, এআই ওই সময় থেকে এআই কে কিভাবে ইউজ করা যায় এই জিনিসটাকে আমি খুব ভালো মতো মানে রপ্ত করছি। আর আস্তে 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 এখন রাইট নাও যে সিচুয়েশন, আপনি যদি কোনো কিছু শিখতে চান, ইভেন কোনো কিছুর একদম হাইপার স্পেসিফিক একটা পার্ট, জাস্ট আপনার অতটুকু পার্ট দরকার, আপনি অতটুকু হচ্ছে খুব ইজিলি আপনার শিখা, আপনি জাস্ট হচ্ছে স্টেপস ফলো করলেই তো আপনি হচ্ছে জিনিসটাকে করতে পারছেন। আপনার যে স্কিলটা দরকার কিভাবে আপনি ওই স্টেপস গুলাকে এআই থেকে বের করবেন, যে এআই যেন আপনি যেটা চাচ্ছেন সেটা আপনাকে দেয়। সো সেকেন্ড কোয়েশ্চেনটা আমার এখানে ছিল। প্রথম কোয়েশ্চেন বুঝছি যে আপনি তাহলে নিজে টেকনিক্যাল হওয়া সত্ত্বেও তাহলে কেন আমাদেরকে দিয়েছিলেন কাজটা? আমি হচ্ছে লাইক এতটুকু জানি, যতটুকু জানলে নাকি আমি হচ্ছে হয়তোবা কাজ করাতে পারবো বা অতটুকু জানার চেষ্টা করেছি, বাট আই এম নট এক্সপার্ট ইন মার্কেটিং। আর আমার মনে হচ্ছে আমার টাইম আসলে মার্কেটিং এর জন্য আমি আসলে না, বাট দ্যাটস নট মাই জব। সো দ্যাটস ওয়াই আই বিলিভ যে আই শুড হায়ার সামওয়ান অর এজেন্সি যারা কিনা এই বিষয়টাতে আমার থেকে অনেক বেশি এক্সপার্ট বা এই বিষয়টা তারা ভালো মতো হ্যান্ডেল করতে পারবে। দ্যাট ওয়াজ মাই ফিলোসফি। বুঝতে পেরেছি। সো আমি এমন না যে আমি কখনো অ্যাড চালাইনি, আমি অ্যাড চালাইছি স্টার্টিং এ। পুকি ব্যাচ কিন্তু একদম স্টার্টিং এ ফার্স্টের অ্যাড গুলো কিন্তু সব আমি লঞ্চ করেছি। এক মাস পর লঞ্চ, যেহেতু খুব প্ল্যান করে একদম প্রিপেয়ার হয়ে করা, তো খুব একটা তেমন একটা ঝামেলা হয়নি। কারণ আমরা যখন নাকি 100 ফলোয়ার তখন আপনাদের সাথে ফার্স্ট মিটিং করি। আমি ধরেন 3-4 এজেন্সির সাথে মিটিং করে তারপর এই স্টোরিটা আমাদের একটু বললেন, মজা লাগবে আমার। আমি যখন নাকি প্ল্যান করি যে আচ্ছা ঠিক আছে এরকম একটা ব্র্যান্ড লঞ্চ করবো, ওই সময় আমি নোট ডাউন করা শুরু করি যে আসলে হচ্ছে আমার কি কি জিনিস আমি নিজে করতে পারবো, কি কি জিনিস আমি পারবো না। যেমন ডিজিটাল মার্কেটিং একটা বিষয় দেখি কি আমি হয়তো বা মার্কেটিং করতে পারবো, বাট আমি হয়তো বা ফেসবুক অ্যাড নিয়ে মোটামুটি জানি, মেটা অ্যাড নিয়ে জানি, বাট আর কি করা যেতে পারে বা আরো মার্কেটে আসলে কি হচ্ছে আমার তখন নলেজ নেই। কারণ ওই সময়ে আপনার ধরেন আমার একটা গ্যাপ আছে অ্যারাউন্ড 1 ইয়ার, আর আমার মনে হচ্ছে যে এটা আসলে আমার কাজ না বা আই এম নট দ্য এক্সপার্ট। সো ওই সময় আমি করি কি, আমি বেশ কয়েকটা এজেন্সি বা ইন্ডিভিজুয়াল হোয়াট এভার খোঁজার ট্রাই করি যে কারা আসলে আমাদের জন্য পারফেক্ট হতে পারে বা আদৌ কি এটা রাইট ডিসিশন হবে কিনা। সো আমি মনে করি এটা একটা ভালো ডিসিশন ছিল যে নিজে অনেক বেশি টাইম ওয়েস্ট না করে আমি খুব দ্রুতই হচ্ছে একটা প্রফেশনাল একটা এজেন্সি বা প্রফেশনাল কাউকে খুঁজে পেয়েছি। এখান থেকে আমার লার্নিং যে কারণে আমি বললাম এটা নেক্সট লিডার্স হতে হবে এমন না। আপনি যদি একজন এন্টারপ্রেনার হন, আপনি যদি নিজে কাজ করতে করতে ওই জায়গায় আপনার অ্যাটলিস্ট বেসিক নো হাউ তো জানতে হবে। জানার পরে ওইটার স্পেশালিস্ট যে মার্কেটে আছে এমন একটা এজেন্সিকে আপনি কাজটাকে হ্যান্ড ওভার করবেন এবং আপনি ওইটাকে মনিটর করবেন যেটা আদৌ তারা ঠিক মতো করছে কিনা। এখানে যদি আপনার বেসিক কোনো নলেজ না থাকতো, আপনার কাছে রেফারেন্স পয়েন্ট কোনো কিছুই থাকতো না। আমার একটা ক্লায়েন্ট আছে এবং ওনার রেফারেন্স পয়েন্টটা খুব একটা বেশি না, সে অনেক টাকা উপার্জন করছে, যেটা আপনি শুনলে এখন একটু কষ্টই পেতে পারেন হয়তো। কারণ আমি সিন্স আমরা অনেক ক্লোজ, তো ওই জন্য ভাইয়া আর আমরা এগুলো নিয়ে ডিসকাস করি। তো আমি আপনাকে নাম্বারসে বলি, দ্যাট গাই মেড 46 লাখ টাকা ইন রেভিনিউ লাস্ট মান্থ। টোটাল 1,66,00,000 টাকা 3 মাসে এরকম করছে। অ্যান্ড তার মধ্যে ইউ ক্যান থিঙ্ক অফ 20% জিপিএনবি, সো 10-12 লাখ টাকা। অ্যান্ড এটাকে আমার খুবই টেকনিক্যালি বলতে হবে। অ্যান্ড উই ওয়ার জাস্ট আস্কিং অ্যাবাউট আ লিটল রেইজ অন দ্য অ্যামাউন্ট অ্যান্ড হি রিফিউজ টু ডু দ্যাট। অ্যান্ড দ্যাট অ্যামাউন্ট ওয়াজ লাইক, আমরা যখন স্টুডিওতে এসে কফি খাই না, কফিতে যে বিলটা দিন ওরকম একটা অ্যামাউন্ট। অ্যান্ড দেন আই ওয়াজ
pretty confident about myself যে okay, so we if you think that we are not serving you enough, and আমাদের সাথে একটা ডিল ছিল এরকম যে 3 মাস থেকে 3 মাসের মধ্যে আমরা যদি একসাথে কাজ করতে পারি we are going to raise, so we did that, and it's been almost 7 months, but still after getting this good result that person was doing that. এটার কারণ হচ্ছে আমি বলবো নাকি আমি দোষ দিব না, that person doesn't have any reference point. We are the first company he is currently taking consultations from, এবং এটাই হচ্ছে বিষয়। বাট ওনার প্রোডাক্টের ব্যাপারে এক্সট্রিমলি ভালো নলেজ আছে, প্রোডাক্টের কোথায় কোনটাকে কি কটন বলে, কোন জিএসএম কত, কোন ফ্যাক্টরিতে যেতে হবে। সো আমার কাছে মনে হয় যে যারা এন্টারপ্রেনার আছেন তাদেরকে একটু নিজের ব্যাপারে একটু এক্সপ্লোর করে টেকনিক্যাল জিনিসপত্র একটু জানা উচিত। আপনার কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই টেকনিক্যাল। আপনি যেটা মানে আপনি যখন জানেনই না যে আসলে আপনি যদি ওনার হন বা আপনি যদি ফাউন্ডার হন, অবশ্যই আপনার এতটুকু বেসিক নলেজ থাকা উচিত যেটা দিয়ে নাকি আপনার যে পুরো টিম বা আপনার কোম্পানি আন্ডারে যারা কাজ করবে তাদেরকে যেন অ্যাটলিস্ট কিছু তো বলতে পারেন, বা তারা আসলে করছে কি না আদৌ এটা তো আপনার অ্যাটলিস্ট জানা উচিত। আর রাইট নাও দ্য সিচুয়েশন ইজ, আপনি যদি আসলে কিছু শিখতে চান আপনার আসলে খুব বেশি টাইম বা খুব বেশি কষ্ট করা আসলে দরকার হয় না, জাস্ট বেসিকটা খুব ইজিলি জানা যায়। যেমন রিসেন্টলি আমি ধরেন এআই নিয়ে 2025 এর পরে আমি এমন জিনিসপত্র এক্সপেরিমেন্ট করছিলাম যেগুলো নাকি আদৌ আমার কোনো কাজে লাগবে না, কিন্তু যেহেতু মার্কেট ট্রেন্ড চলতেছে বা হাইপ চলতেছে, সো আমি মানে একটা ফোমো ছিল আমার যে আসলে এটা এখন যদি এটা মিস করি আই গেস হয়তো বা 2 বছর পরে কি আমি কোনো রিগ্রেট করবো নাকি, বা হয়তো বা কোনোই হবে নাকি। সো এরকম অনেক জিনিস আমি জাস্ট একটু একটু করে খুবই সামান্য করে একটু প্লে করে বা একটু অ্যারাউন্ড দেখে মানে জাস্ট একটা বেসিক নলেজ যেন অ্যাটলিস্ট থাকে যে আমি মার্কেটে যে স্টিক করতে পারি। আমি রিলেভেন্ট জিনিসপত্র যদি আমি নাই জানি, যেমন আমার মানে আমি জানি অনেকেই আছে এআই ইউজ করে, বাট দে ডোন্ট নো দ্য অ্যাকচুয়াল ইউজ, বা আসলে এটা দিয়ে কি করা যেতে পারে। ম্যাক্সিমাম মানুষ, আমি একটা ফটো কার্ড দেখছিলাম যে আসলে পুরো ওয়ার্ল্ডের মধ্যে জাস্ট 2%-এরও কম মানুষ হচ্ছে পেইড এআই ইউজ করছে রাইট নাও। তাই I'm not sure about the numbers, but প্রবাবলি আপনার, আই এম সরি ইন্টারাপ্ট করলাম, অ্যানথ্রোপিকের রেভিনিউ অনেক বাড়ছে, যেখানে চ্যাটজিপিটির কিন্তু রেভিনিউ কমতেছে, ওপেনএআই কমতেছে, মানে হচ্ছে স্টিডি আছে। এর বিগেস্ট রিজন অ্যানথ্রোপিক ইউজ করে প্রফেশনালসরা Yes. ওয়ান্ট টু বিল্ড থিংস, এন্ড চ্যাটজিপিটি ফ্রি ইউজার অনেক বেশি। yes. So কারণ Anthropic মূলত ক্লড। সো ক্লড একটা বিষয় হচ্ছে ক্লড দিয়ে আসলে আমার মনে হয় যে কাজ করানো যায়, বাট আসলে ক্লড আবার অন্য কাজে আবার হচ্ছে তেমন ভালো না। লেখালেখিতে রিসেন্টলি Like, খুব বাজে লাগতেছে আমার কাছে। লেখালেখিতে হ্যাঁ ক্লড আমি আমার অ্যান্ট্রোপিক খুব ইউজ করি হচ্ছে আমি অ্যান্টিগ্রাভিটিতে কানেক্ট করে ওকে দিয়ে আমি অনেক ইজি স্টাফ গুলা করায় ফেলি। ফর এক্সাম্পল যেমন? ধরেন আমার ই কমার্সের যদি এক্সাম্পল দেই, রাইট নাও পুকি প্যাচে যে প্রোডাক্ট গুলো আপলোড করা না, এগুলো একটা ম্যানুয়ালি করা না, একটা ডেসক্রিপশন ম্যানুয়ালি লেখা না। ওয়াও, এটা কি কোওয়ার্ক দিয়ে করছেন? এটা আমি অ্যান্টিগ্রাভিটিতে অ্যান্টিগ্রাভিটি বুঝতে দিয়ে পারছি। হচ্ছে করে দিছি। কোওয়ার্কের থেকে আই গেস অ্যান্টিগ্রাভিটি ইউজ করলে একটু আমি পার্সোনালি আমি ফিল করেছি যে একটু বেটার। আচ্ছা, আমাকে এটা একটু Uses শর্টে পাওয়া যায়। লেমেন্স পার্সপেক্টিভ বোঝান, দুটোর পার্থক্য কি? কোওয়ার্কেও আমি একটা অ্যাপ পাচ্ছি, আমি কেন আরেকটা আমার টার্মিনাল নিব? আই ডোন্ট নো, বাট আমার এক্সপিরিয়েন্স একটু আমি দুইটাই ইউজ করে দেখলাম যে আমার এক্সপিরিয়েন্স একটু ইন্টিগ্রাভিটিতে বেটার ছিল। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট রিজন হচ্ছে ইন্টিগ্রাভিটিতে আপনি হচ্ছে ওপেন এআই থেকে শুরু করে অন্যগুলো তো কানেক্ট করতে পারছেন, দ্যাটস আ বেনিফিট। কারণ আরেকটা ফোমো আছে এআই, মানে আমি জানি না, আমি পার্সোনালি একটু ভয়ে থাকি এই জিনিসটা নিয়ে। সেটা হচ্ছে আজকে ক্লড ভালো করতেছে, কালকে দেখি যে আপনার হচ্ছে ওপেন এর নতুন একটা মডেল নিয়ে আসছে, হ্যাঁ পরশুদিন দেখতেছি জেমিনাইয়ের আরেকটা মডেল আসছে। হ্যাঁ যেমন ফার্স্ট টাইম যখন ন্যানো ব্যানানা, আপনার সাথে তখন আমার কথা ছিল, Yes. ন্যানো ব্যানানা যখন ফার্স্ট টাইম আসলো দ্যাট ওয়াজ Insane. বেস্ট। বাট এখন আবার দেখেন জিপিটি। রাইট। সো মানে বিষয়টা হচ্ছে যে আপনি আসলে মানে আপনি যদি একটা জায়গায় আমি পার্সোনালি আমি যে ভয়টাতে থাকি যে একটা জায়গায় যদি আমি ঢুকে বসে থাকি, সো আই ফিল লাইক যে মেবি আমি যদি ওখানে আটকে যাই আমি হয়তো বা প্রবলেমে Yeah. পড়বো একটা। Yeah. সো দ্যাটস ওয়াই আই গেস একটু বেটার ফর মি, বা Perfect. আমি ওইটা ইউজ করি। সো খুব ইজিলি জিনিসটা, কিন্তু আমি মানে জিনিসটা আসলে ডাল ভাতি ভাই, টু বি অনেস্ট। আপনি যদি ধরেন ক্লডকে ক্লড বা হোয়াট এভার এরকম একটা টার্মিনালে যেয়ে আপনি যদি জাস্ট হচ্ছে একটা মানে ওকে যদি বলতে পারেন যে তুমি আমার ল্যাপটপ এই যে নাও ল্যাপটপ, তুমি এটা করো, এভাবে করবা, এটা ভুল করবা না, জাস্ট সুন্দর মতো কয়েকবার হয়তো মিস্টেক হবে, কয়েকবার প্র্যাকটিস করবেন, জাস্ট ছেড়ে দেন। আপনার দেখা গেছে যে ইজি ওয়ার্ক লাইক আপনার একটা ডিসক্রিপশন লিখতে হবে, ডিসক্রিপশনটার জন্য আপনি রিসার্চ করবেন, অবশ্যই এআই ইউজ করবেন, রাইট? ডিসক্রিপশনটা লিখলেন, আচ্ছা ধরেন ডিসক্রিপশন আপনার রেডি, এগুলাকে আপনি হচ্ছে আপলোড করবেন।
আপনি ধরেন প্রোডাক্টের প্রাইজিং একটা করে আপনার ধরেন শপিফাই হোক অথবা আপনার ওয়ার্ডপ্রেস হোক হোয়াট এভার আপলোড করতে হচ্ছে। সো ওই যে ক্লিকগুলা, সো রাইট নাও আই ফিল লাইক ওই ধরনের ওই ক্লিকগুলো আসলে আর প্রয়োজন নাই আমার। আমি কষ্ট করে যে এটা সিলেক্ট করতেছি, এটা ক্লিক করতেছি, ওটা আসলে করা লাগে না এখন। বুঝতে পেরেছি। আপনি জাস্ট একটা সুন্দর মতো অর্গানাইজ করে যদি দিয়ে দিতে পারেন, ও কিন্তু বাকিটা হচ্ছে করতেছে ইজিলি। খুব ইন্টারেস্টিং। দ্যাটস আ থিং যেটা নাকি আপনি জানেন খুব বেশি মানুষ আসলে কিন্তু এখনো ইউজ করতেছে না। হ্যাঁ, আমার আশেপাশে আমি তেমন কাউকে দেখি না, আনলেস আই এম টকিং টু পিপল লাইক ইউ। ইয়েস, দ্যাটস গুড ফর আস, বাট আই ডোন্ট নো কি হবে। আর একটা প্রবলেম হচ্ছে টোকেন প্রাইস। সো এইটা একটা অনেকে বলছে যে আসলে এটা নাকি খুব মানে টোকেন প্রাইসটা নাকি এক্সট্রিমলি এক্সপেন্সিভ হওয়ার একটা চান্সেস আছে। ইটস অ্যাবাউট বেসিক ইকোনমিক ম্যাথ না, স্কেরসিটি, Yes. ডিমান্ড এন্ড সাপ্লাই। এখানে আরেকটা বিষয় এসে পড়ে, সেটা হচ্ছে তাহলে যেমন রাইট নাও যে পরিমাণ খরচ হচ্ছে এআই কে এক এক সবগুলা আমাকে জাস্ট হচ্ছে আপ টু ডেট থাকার জন্য। সো আমার তো 15,000 টাকা খরচ হয় প্রতি মাসে। আমার প্রায় 10,000 টাকার মতো খরচ হয়। আর আই গেস আমি আসলে তেমন রিয়েল ওয়ার্ক করি না, বাট যে রিয়েল ওয়ার্ক করে তার জন্য হয়তো বা এর থেকে আর কমেও সে আসলে অনেক বেশি আউটপুট নিতে পারে। 10,000 টাকা! আমার যেমন, আমি জানি আমার সবগুলো এআই না, আমি আপনাকে বলেছি ওভারঅল সাবস্ক্রিপশনে আমার একটা যা হচ্ছে গুগল ওয়ার্ক স্পেস, মানে ওয়ার্ক স্পেস মানে হচ্ছে জেমিনি, সবকিছু একসঙ্গে পাওয়া যায়, স্টোরেজ থেকে 5 TB, ওইটাতে যায়। চ্যাট জিপিটির ওটা তো আমি অবশ্যই ইউজ করি, ক্লড ইউজ করি, একটা টুল আছে হুইসপার ফ্লো, সবার ভয়েসটাকে তাড়াতাড়ি, ওইটাতে $15 আমি ইউজ করি। এখন করেন? আচ্ছা, নাইস। আমি বলছিলাম আপনাকে, 4টা হইলো। তারপর আমার একটা আছে হচ্ছে আপনার ক্যাপকাটের সাবস্ক্রিপশনটা প্রতি মাসে দিতে হয়। তারপর আরো একটা আছে কি জানো, এরকম ওই যে SMS হোয়াটসঅ্যাপ SMS সেন্ডার একটা আছে, ওইটা একটা, এরকম আছে 7-8টা টুলে। টোটাল 15,000 থেকে 14,000 টাকা প্রতি মাসে যায়। বাট আমি আপনাকে বলবো এইটাতে আমি মানে আই ডোন্ট ফিল এনি ব্যাড to pay that because it gets all my work done whenever I need something. Other than that I could not have been মানে ম্যানেজ করতে পারতাম না। I feel little bad। যেমন আমার কাছে এটা একটু খারাপ লাগে যে হচ্ছে আচ্ছা হ্যাঁ, সেটা হচ্ছে আপনার ধরেন ক্লড আর চ্যাট জিপিটি, আপনার জেমিনাই, এগুলো আলাদা আলাদা করে যে পেমেন্টটা করতে হচ্ছে। সো আই ডোন্ট থিঙ্ক দ্যাট, মানে এটা আমার কাছে একটু ফিল হয় যে আসলে কতদিন আসলে এইভাবে করব, আদৌ কি আসলে 3টা কি আমার ওই সময় দরকার নাকি দরকার না। সো এই জিনিসটা নিয়ে আমি একটু, ধ্রুব রাঠা নিজের সলিউশন বানাইছে, এটা ইউজ করেন। বাট ওইটা যে ব্যাকডেটেড হবে না সেটা গ্যারান্টি। ওটা অলরেডি ব্যাকডেটেড, ওটা তো ওখান থেকে এপিআই নিয়ে করতেছে। যাই হোক, আমরা এইসব কনভারসেশনে না যাই, চলেন আমরা খুব ইন্টারেস্টিং কিছু জিনিস বলি। আর আজকে যা যা দেখছেন, হাদি ভাই একটা লম্বা বাস জার্নি করে আসছে, এই জন্য হাদি ভাইয়ের এনার্জি আজকে একটু কম আছে, বাট আমার মনে হয় যতটুকু ইনফরমেশন বের করার ছিল অনেকটাই করতে পেরেছি। আপনি যখন আমাদের সাথে কাজ করার কথা ভেবেছিলেন প্রথম, কেন নেক্সট লিডার্সকে আপনি চুজ করেছিলেন, এবং নেক্সট লিডার্সের সাথে বর্তমানে এই মুহূর্তে এখনো পর্যন্ত আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? এবং নেক্সট লিডার্সকে আমি বের করেছিলাম হচ্ছে জাস্ট র্যান্ডম, আমি খুঁজছিলাম যে প্রফেশনালস ডিজিটাল মার্কেটিং এন্ড স্টাফ। সো এর মধ্যে আমি খুঁজে পেলাম আপনাদেরকে। তখন আপনার বেশ নতুন কোম্পানি নতুন, আমরা নতুন, সরি আপনি নেক্সট লিডার্স বেশ নতুন, বাট আপনারা তো বেশ এক্সপিরিয়েন্স। সো যখন থেকে আমি মিটিং করলাম, ফার্স্ট মিটিং আপনি ছিলেন না, আমি থাকি না। ওকে, সো মিটিং করলাম এরকম আমি বেশ কয়েকটা কোম্পানির সাথে এবং কয়েকজন ইন্ডিভিজুয়ালের সাথে মিটিং করেছি। দেন আমি হচ্ছে মোটামুটি সেই দিনই মিটিং করার দিনই আমি হচ্ছে সিলেক্ট করে রাখলাম হচ্ছে ঠিক আছে। বাট সেই সময় পুকি প্যাচ কুডেন্ট অ্যাফোর্ড ইউ গাইস। কারণ পুকি প্যাচে তখন হচ্ছে 1,000 ফলোয়ার্স মনে ছিল না, সেলও মানে জাস্ট লঞ্চ করছি আমরা, 1 মাসও হয়নি। সো বাট আমার একটা বিষয় হচ্ছে যে এমন না যে এফোর্ড করতে পারতাম না, হয়তো পার্সোনালি এফোর্ড করতে পারতাম, বাট মাছের তেলে মাছ ভাজা অবশ্যই। You wanted a revenue first, then you wanted to invest. Yes. So after 1 month, then হচ্ছে যখন নাকি আমার মনে হলো, কারণ এর আগেও বেশ অনেকগুলো কোম্পানির সাথে তো কথা হয়েছে বা আমি অনেকের সাথে কাজও করেছি। সো দ্য মেইন থিং ইজ যে আপনারা একটু প্রফেশনাল বা আরেকটু হচ্ছে কিছু বিষয় যেগুলো নাকি আপনারা করতে চান নাই, যেগুলো অনেকে করে, যেমন ডলার বেচে প্রফিট করতে চায়। ডিজিটাল মার্কেটার তার ডলার বেচা আসলে প্রয়োজন নেই। অনেক সময় হয়তো বা হইতে পারে যে সাপোর্টটা চাচ্ছে, সেটা ডিফারেন্ট থিং। বাট বাংলাদেশে রাইট নাও আমার মনে হয়
অনেকে ইন্ডিভিজুয়াল ডিজিটাল মার্কেটিং করে, তারা করে কি ডলার রেটে কাজ করে। এটা তো আপনি অবশ্যই ফ্যামিলিয়ার, যে ডলার রেটে আমাকে 140 টাকা দিবা, আর কিছু লাগবে না, হ্যাঁ 140 টাকা করে হচ্ছে দিলে এই হচ্ছে আমার ফি, এর মধ্যে থেকে আমি ফি রাখতেছি, এর মধ্যে থেকে হচ্ছে আমি করতেছি। তো সেইখানে আমার কাছে একটা জিনিস ফিল হয়েছে যে আসলে এখানে কমিটমেন্টটা কোথায়, বা এখানে আসলে জব দিয়ে জায়গা কোথায়, বা এখানে আসলে আপনি আসলে করতেছেন কি, আপনি ডলারই বিক্রি করতেছেন নাকি হচ্ছে আপনি আসলে জাস্ট মানে বিষয়টা কি এমন, মানে কি হচ্ছে আসলে বোঝা যাচ্ছে না। জি। তারপর আরেকটা বিষয় হচ্ছে এক্সপিরিয়েন্স, আপনাদের যেই ধরেন যেই যাদের সাথে কাজ করেছেন বা সেই বিষয়ে, সো সেইগুলো দেখেও কাইন্ড অফ মনে হলো। পরে আমি তো জানতাম না, পরে জাস্ট একটা ট্রাই করে দেখি, আমার ভালো লাগলো দেখে ট্রাই করে দেখি, দেন আই ফিল লাইক টু স্টিক টু ইউ গাইস, এখানেই থাকি, এখানেই আপাতত চলুক। ইভেন টিল নাও আই গেস ভালো চলছে। আই থিংক 1 বছর, হ্যাঁ 1 বছরের বেশি হয়েছে। আচ্ছা, তখন থেকে এখন পুকি প্যাচের কি অবস্থা? তখন তো 1000 ফলোয়ার ছিল না, তখন থেকে পুকি প্যাচে মাঝখানে একটা কার্ভ হয়েছে, অনেক গ্রো করে, আবার এখন একটা কার্ভ, কারণ এটা হচ্ছে প্রোডাক্টের একটা বিষয় আছে। বাট আমরা তো এটা ট্রাই করতেছি, আর আসলে পুকি প্যাচকে এখন একটু অন্য অ্যাঙ্গেলে নিয়ে যাচ্ছি। আগে ছিল জাস্ট একটা স্পেসিফিক প্রোডাক্ট, ওইখান থেকে এখন হচ্ছে স্কিন কেয়ার অ্যাক্সেসরিজ ব্র্যান্ড বানানোর ট্রাই করছি। সো ওই কার্ভটা, আরেকটা কার্ভ আই গেস আসবে। পুকি প্যাচের ওই সময় থেকে এই পর্যন্ত আমরা যদি যতটুকু আসছে, আপস অ্যান্ড ডাউনস হয়েছে, কোনে হয়েছে আমরা জানি। যখন ডাউন হয়েছিল আমার মনে আছে আমি মিটিং করছিলাম আপনাদের সাথে একসাথে, যে আমাদের নতুন কিছু প্রোডাক্ট আনতে হবে, উই নিড টু ক্রিয়েট আ কম্বো, উই নিড টু ডু থিংস অন ইউটিউব, গুগল। উই ট্রাইড টু চেঞ্জ আওয়ার পিওসি অ্যাজ ওয়েল। আমি প্রথমে অ্যাড চালাইতাম আপনাদের, পরে এখন আরেকজনকে দিছি। আমি জানতে চাচ্ছি পুকি প্যাচের এই পর্যন্ত হোয়াটস দ্য বেস্ট মান্থ দ্যাট উই ওয়েন্ট থ্রু, একটা জাস্ট বেসিক একটা নিশ প্রোডাক্টের? অ্যারাউন্ড 9 লাখ। 9 লাখ টাকা পার মান্থ? ইয়েস। এবং এই প্রোডাক্টের প্রফিট কেমন মার্জিন থাকে? প্রফিট মার্জিন আসলে অ্যারাউন্ড 30%, নেট প্রফিট। Net profit 30% is a good number. Yeah, it's not GP, it's NP what you are saying. Yes. হাদি ভাই, আমার আর তেমন কিছু জানার নেই। আমি আপনার কাছে লাস্ট কয়টা জিনিস জানতে চাই। একটা এন্টারপ্রেনার হিসেবে আপনার অনেক স্ট্রাগল আছে যেগুলো আমি জানি, আমাদের অনেক স্ট্রাগল আছে যেগুলো আপনি জানেন, এবং অনেক পজিটিভ বিষয়ে কথা বললাম। বাট বাংলাদেশে খুব কম পডকাস্টই আছে যেখানে এন্টারপ্রেনারদের ফেলিয়ার নিয়ে কথা হয়, এন্টারপ্রেনাররা কি কি স্ট্রাগল ফেস করছে সেটা। আমি আপনার কাছে এই কোশ্চেনটা জিজ্ঞেস করতে চাই, যেটা আমি আমাদের এখানে কাজিরহাট গ্যালারি ওদেরকেও জিজ্ঞেস করেছিলাম। এই মুহূর্তে পলিসি লেভেল হোক, গভর্নমেন্ট লেভেল হোক, বাংলাদেশে একজন উদ্যোক্তার জন্য কোথায় কোথায় আপনি মনে করছেন যে ইস্যু হচ্ছে বা ইস্যু আছে, যেগুলা অ্যাক্টিভলি সলভ হওয়া উচিত, খুব তাড়াতাড়ি প্রোঅ্যাক্টিভলি সলভ হওয়া উচিত, যেটা হলে আপনার মতো যারা D2C ব্র্যান্ডের ওনার আছেন, যারা এমপ্লয়মেন্ট তৈরি করতেছেন, যারা আমাদের মতো এজেন্সিদের সাথে কাজ করতেছেন, যারা একটা নতুন কিছু করার চেষ্টা করতেছেন, আপনারা কি করলে আরো বেটার করতে পারতেন? আপনার মাথায় কি কোনো কিছু আছে? আচ্ছা, বাংলাদেশে যদি স্পেসিফিক্যালি একটু ই কমার্স বা অনলাইন বিজনেস নিয়ে বলি, সো আই গেস ক্যাশ অন ডেলিভারি ইজ আ বিগ প্রবলেম। সো ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশে পপুলার হওয়ার একটা বড় কারণ ছিল হচ্ছে অনলাইন বিজনেসগুলো অনেকে স্ক্যাম বা এ ধরনের প্রবলেম। যেমন একটা পর্যায়ে ফোন অর্ডার করলে পেঁয়াজ আসে, এটা বেশ একটা পপুলার একটা মিম বা একটা বিষয় ছিল। বাট এখন কিন্তু জিনিসটা অনেকটা চেঞ্জ হচ্ছে। বাট যেভাবে এই জিনিসটা চেঞ্জ হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার কিন্তু সেভাবে চেঞ্জ হচ্ছে না। যেমন আমার মনে আছে বেশ কিছু মাস আগে একটা ব্যাংকে এই পুকি প্যাচের অ্যাকাউন্ট খোলার সময়, সো সামহাউ আমি বলি কল আউট দ্য নেম। হ্যাঁ, ধরেন ব্র্যাক ব্যাংকে, ধরেন না এক্স্যাক্ট। আচ্ছা ব্র্যাক ব্যাংক, ওকে। সো মানে কথায় কথায় আমি বলি কি যে জিজ্ঞেস করে যে আসলে কি, আমি বললাম যে অনলাইন বিজনেস। যে ভাই আমরা তো অনলাইন বিজনেসের ভাই অ্যাকাউন্ট খুলি না এই মুহূর্তে, তো হচ্ছে এখনো মানে খুব একটা, হ্যাঁ ডিরেক্টলি আমাকে এভাবে বলেছে যে এখনো তো সেইভাবে বিশ্বস্ততার জায়গায় নিয়ে যেতে পারেনি বা সেইটা কিছু করতে পারেনি। সো আমি তাকে কিছু বলি না। বাট আমি আসলে অ্যাকাউন্ট করি, সেটাকে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস দেখিয়ে সেটা করি, যে ব্যাংকের সাথে আমার যেহেতু অন্য বিজনেস নিয়ে আর কি লেনদেন আছে, সেজন্য সেটা একটা বিশাল খুব বেশি একটা প্রবলেম হয়নি। বাট আই ক্যান সি যে নাকি যার নাকি কিছুই নেই, যে নাকি কিছুই হচ্ছে ফার্স্ট টাইম তার কোম্পানির জন্য একটা অ্যাকাউন্ট খুলবে, সে যে যদি অনেস্টলি বলে যে আমার হচ্ছে আসলে অনলাইন বিজনেস, এইভাবে করে তাকিয়ে থাকবে তো চেহারার দিকে, মানে লাইক সে চুরি করতে আসছে। আপনি এটা বলছেন, আমি আপনাকে ইন্টারাপ্ট করছি, সরি। আমার ইউটিউবের প্রথম পেমেন্টটা যখন আসছে, আমি কিন্তু প্রতি মাসে, আমি অ্যামাউন্ট বলবো না, ভালো একটা অ্যামাউন্ট ওই অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করি, নেই করি। আমাকে বলতেছে আপনার রেমিটেন্স আসছে, কি কারণে আসছে? 2026 সালে এসে ঢাকা ব্যাংকে। দেন আমি ওনাকে বুঝাইতেই পারলাম, আমাকে বলছে কি কাজের জন্য পাইছেন? আমি বললাম
আমি ইউটিউবে ভিডিও করি, এই যে আমার চ্যানেল, এই যে আমার পেমেন্ট স্লিপ, এই যে সবকিছু, বলছে আপনার তো কোনো কন্ট্রাক্ট আছে। পরে ওই ব্যাংকের বাকি দুজন বুঝাচ্ছে যে ভাই এগুলো ম্যাডাম এতে কোনো কন্ট্রাক্ট হয় না, এটা তো ইউটিউবের পেমেন্ট। বলছে এটা তো ইউটিউবের পেমেন্ট। পরে আমি বাসায় আসছি, আমি তারপরে ওই ইউটিউবের যে ছিল ড্যাশবোর্ড, না ড্যাশবোর্ড তো তখনও দেখিয়েছি, আচ্ছা আমি একটা ফেক এরকম বানিয়েছি কন্ট্রাক্ট। দেন আই সেন্ট ইট টু হিম। দেন আমার যেই পিওসি ছিল উনি বলছে ভাই এইসব কিছু লাগবে না, আমি কথা বলছি, ডোন্ট ওয়ারি। তো আপনি বুঝতে পারতেছেন 27 সালে এসেছেন যেখানে আই এম আ প্রমিনেন্ট পার্সন, আই হ্যাভ 70,000 মতো ফলোয়ার, এবং আমার ইউটিউবে আছে 20,000 মতো ফলোয়ার। তো সেখানে আমাকে এটা ফেস করতে হচ্ছে। সরি, আপনি বলেন। So, এই বিষয়গুলো আরেকটু আই গেস মানে অনেকে আছে না, মানে একটু অ্যারোগেন্স থেকে আসলে জিনিসগুলো কিন্তু হয়। মানে এমন না যে জানে বাট তারপর একটু অ্যারোগেন্স। যে নাকি আমাকে এই কথাটা বলেছে, আমি প্রিটি লাইকলি শিওর সে কি অনলাইনে কখনো কেনাকাটা করে না, বাট যে একটা মানে পার্সপেক্টিভ সেটা আই গেস একটু বেটার হবে, একটু নার্চার করা পসিবল। আর ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড স্টাফ। তারপর হচ্ছে আরেকটা বড় বিষয় হচ্ছে পেমেন্ট কেন করতে চায় না মানুষ online এ? ইয়েস, কেন করতে চায় না বলেন? কেন করতে চায় না? এটা বড় একটা রিজন হচ্ছে আপনার ফিজ অ্যান্ড চার্জ। অনেক বিজনেসেস আছে যারা নাকি হচ্ছে পেমেন্ট গেটওয়ে নিতে চায় না, কারণ বাংলাদেশে এসএসএল কমার্স নিতে 25,000 টাকা লাগে। আমি একটা পডকাস্টে বলছি লাস্ট দিন, হ্যাঁ, 25,000 টাকা শুধু সেট আপ করতে লাগে। এরপর ওইটা সেট আপ করার জন্য আপনার একটা ডেভেলপারকে দিয়ে কাজ করাতে হবে, যদি আপনি না পারেন ওইটাকে করতে হবে। এরপর আবার এসএসএল কমার্স আপনার থেকে প্রত্যেকটা ট্রানজাকশনে 2.5% করে একটা চার্জ কাটবে। সো ধরেন আপনি বিকাশে পেমেন্ট নেবেন, বিকাশে পেমেন্ট নিতে গেলে যে পেমেন্টের যে চার্জটা কাটবে, সো আই গেস এইটা বাংলাদেশ সরকার, আমি রিসেন্টলি দেখলাম যে হচ্ছে বাংলাদেশ ব্যাংক খুব প্রমোট করতেছে বাংলা কিউআর এই জিনিসটাকে, যেটা কিনা হচ্ছে বাংলা কিউআর, যারা জানেন না, এটা হচ্ছে কাইন্ড অফ বাংলা কিউআর আপনি সব মেথড থেকে মোটামুটি পেমেন্ট করতে পারবেন। ইন্ডিয়ার ওই যে আছে না ভারত টাইপের, বাট বাংলা কিউআর বা হোয়াট এভার ইট ইজ, আপনি এইটাকে মানে এক্সট্রিমলি পেনিট্রেট কখনোই করতে পারবে না যখন নাকি চার্জেস গুলা আরো বেশি লো হবে, কারণ 1% 2% ইজ নট আ জোক, ইটস আ লট অফ মানি। 1000 টাকায় বিকাশের 18 টাকা ইজ লট অফ মানি। 1000 টাকা হয়তো 18 টাকা গায়ে লাগে না, কিন্তু যখন বিষয়টা 10 লাখ টাকা হয় তখন ইটস আ লট অফ মানি। টাকাগুলো যখন আসে, বা ইভেন মানে এই চার্জেস এন্ড স্টাফ, এই টোটাল জিনিসটার থেকে এইটা একটা বড় ইস্যু, অনলাইন পেমেন্ট না করতে চাওয়ার। আরেকটা বড় ইস্যু হচ্ছে আপনার যে ট্রাস্টের একটা ইস্যু থাকে। এখানে হয়তোবা একটা মানে রেগুলেশন করা যেতে পারে যে এখানে হচ্ছে একই ইসের জায়গায় আপনার হচ্ছে কনজিউমার এবং হচ্ছে যারা নাকি সেলার, তাদের জন্য একটা জবাবদিহিতার জায়গা থাকে, বা এই অ্যাক্টের কোনো একটা আইনও থাকা উচিত যে আসলে অনলাইনে কেউ যদি একটা প্রোডাক্ট প্রমিস করে যদি অন্য প্রোডাক্ট পাঠায় সেটা একটা ক্রাইম, রাইট? সো সেইটা একটা বিষয়। ইভেন অনেক কিছু বলার আছে, ইনফ্রাস্ট্রাকচার বিষয় বললে অনেক কিছু বলার আছে। বাংলাদেশে বড় একটা প্রবলেম আছে কুরিয়ারে, আপনি কাচের প্রোডাক্ট আমি আমার দিতে পারবেন, কিন্তু আপনার রিস্কে দিতে হবে, ঠিক আছে? আপনার রিস্কে দিতে হবে। আমি না হলেও আমি পার্সোনাল 1 লাখ টাকা আমার লস হয়েছে কাচের প্রোডাক্ট ভেঙে। আপনাকে একটা ফ্রেম পাঠিয়েছিলাম, ভেঙেছিল ওটা কাচের প্রোডাক্ট। ওটা আরেকটু যত্ন সহকারে করলে ওটা অত ভঙ্গুর ছিল না, এটা ভাঙতো না। এই জাস্ট এটার জন্য আপনি জানেন, আমি ইভেন একটা প্রোডাক্ট, সেটার দাম হচ্ছে আপনার ধরেন 300 টাকা, ঠিক আছে? সেটা প্যাকেজিং করার জন্য আমি 1000 পিস 50 কার্টুন বানিয়েছি, যেটার কার্টুনের প্রাইস হচ্ছে 50 টাকা। আমি বাবুল র্যাপ তো ফার্স্ট অফ অল বাংলাদেশ সেটা ইউজ করেছি। চায়না থেকে এক ধরনের বাবুল র্যাপ আছে, সেটা হচ্ছে মানে কাঁচের বটল টটল সেটাই করা যায়, কাইন্ড অফ ডিফারেন্ট পাইপ টাইপ থাকে, পাইপ টাইপের দেখতে, সো সেইটাও ইউজ করি। সো একটা পর্যায়ে যে দেখি কি আসলে কিছু স্পেসিফিক জায়গায় প্রোডাক্টটা পাঠালেই ভেঙে যায়। সো এটার একটা কারণ হচ্ছে যে, এটা আমি ব্লেম করতেছি না, কারণ ওদের যে ওয়ে অফ সেন্ডিং গুডস ওইখানে আসলে হচ্ছে ওইভাবে ওরা চিন্তা করার সময় পায় না। সো সেই জায়গায় হচ্ছে একটা কুরিয়ার কোম্পানি থাকা উচিত, শুধুমাত্র, অথবা কুরিয়ার কোম্পানি একটা স্পেশালাইজড সার্ভিস থাকা উচিত। 120 টাকার জায়গায় ঢাকার বাইরে সে 300 টাকা নেক বা 200 টাকা নেক, যার দরকার সে ওইটা দিয়েই হচ্ছে ইউজ করবে যদি প্রয়োজন হয়। সো এইটা একটা বিষয়। আরেকটা বিষয় আমি বলবো হচ্ছে, আজকে যত যা আছে বলেন, আপনার ক্যাশ অন ডেলিভারি নেক্সট লিস্ট থেকে আপলোড না করতে পারবেন, এটার পরে যদি নেক্সট লিস্ট বন্ধ হয়ে যায় তাহলে হাদি ভাইকে ধরবেন সবাই। বলেন, ক্যাশ অন ডেলিভারি বললাম, তারপর নাম হাদি, বলেন ডিবিআইডি যেটা। সো ডিবিআইডি আমি একটা বিজনেসের জন্য নেওয়ার সময় 3বার রিজেক্ট হয়। 3বার রিজেক্ট হওয়ার কারণ কি জানেন? ওইখানে চাচ্ছে মানে বিশাল বড় ফর্ম, ওকে ফাইন, আপনার বাড়ির মালিকের নাম, যে বাড়িতে ভাড়া নিয়েছি, মালিকের এনআইডি থেকে শুরু করে, মানে
প্রসেসটা এতটাই ডিফিকাল্ট করে রাখছে। এরপর আবার হচ্ছে 30 দিন পর আসবে কি হবে কি হবে না, 30 দিন পর জানা যাবে যে এটা হচ্ছে আসতেছে, এটা কি আদৌ কি রিজেক্ট হয়েছে নাকি অ্যাকসেপ্ট হয়েছে। বাট মানে এই বিষয়গুলো, এই রেগুলেশন অ্যান্ড স্টাফ, জাস্ট বাট রেগুলেশন করে কি আদৌ কাজ হচ্ছে? দেশ থেকে তো টাকা পাচার হয়েই যাচ্ছে। যার এটা একটা, আমি ভাবে বলতেছি তার জন্য দুঃখিত, বাট যেই সরকারি অফিসে কোনো একটা কাজ যখন করতে ঠিকই তো টেবিলকে টেবিল আপনি ডোনেশন দিচ্ছেনই, সেগুলো তো হচ্ছে, ইভেন্চুয়ালি তো কাজ এটা হচ্ছে না। কথা যেহেতু মানুষ তখনই হচ্ছে এটাকে ইলিগালি, যে আমি ওটা নিয়ে Abuse করবে। ডিটেলস না বলি, কারণ সেখানে আপনার হচ্ছে 10 টাকা করে কম পাওয়া যায় অ্যারাউন্ড। সো আপনার ট্যাক্স, আপনি অবশ্যই সরকার ট্যাক্স তো অবশ্যই নিবে, বাট সেটা এরকম অ্যামাউন্ট হওয়া উচিত যেটা নাকি আসলে হচ্ছে মানুষ অ্যাকচুয়ালি পে করবে। কারণ আলটিমেটলি হচ্ছে কি, ফার্স্ট অফ অল টাকা ডলারগুলো হচ্ছে ইলিগেল ভাবে যাচ্ছে আমাদের দেশের থেকে, কিন্তু প্রচুর পরিমাণে ডলার ইলিগেল ভাবে যাচ্ছে। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার এটার ভুক্তভোগী আলটিমেটলি কারা হচ্ছে? আমাদের দেশের মানুষ। পলিসি মেকিং লেভেলে কিন্তু এই জিনিসটা নিয়ে কি চিন্তা করার আসলে আদৌ কি কেউ নাই, যে 15% জায়গায় এটাকে যদি 5% করা হয় তাহলে হয়তো মানুষ এই প্যারাটা নিবে না, তাহলে হয়তো বা, কারণ ওইটা বেশ হ্যাসেলের একটা প্রসেস। সো ওইটা না করে ডিরেক্টলি হয়তো বা করতে পারবে, তাহলে কি পরিমাণ ডলার আসলে সেভ করা পসিবল। জাস্ট সামান্য একটা হচ্ছে চেঞ্জেস। সেখানে আপনি 15% বসালেন, যেখানে নাকি আপনি হচ্ছে 15% পাওয়া তো দূরের কথা, আপনার তো ডলারটাই হচ্ছে মানে টাকাটাই তো হচ্ছে পাচার হয়ে গেল। তাহলে ইয়েস, এই জন্য হুন্ডিগুলো তৈরি হয়। অনেক কিছু নিয়ে কথা হইলো। আপনার এইটা বাদে আর কোনো পয়েন্ট আছে যেটা আপনার মনে হয়? কারণ আমি চাই এই স্পেসিফিক জিনিসটা কেটে আপনাকে দেবো, ক্লিপ আপনি আপলোড করবেন, তারপর আপনার কি হবে আমি জানি না। আমার মনে হয়, আমার প্রেডিকশন, টুডে টুমোরো বাংলাদেশের টোটালি হচ্ছে, বাংলাদেশ কি পুরো পৃথিবীতে হচ্ছে সব মানে আপনার টাকার নোট আসলে চলবে না, মানে আই মিন ফিজিক্যাল কারেন্সি। আমি চাই এরকম একটা দিন, কারণ আমি চায়নাতে কিন্তু আসলে মানে কোনো প্রয়োজনই নেই ভাই, ওয়ালেট ক্যারি করা লাগে না, জানেন ভাই। লাস্ট যে পডকাস্ট হচ্ছিল, সো আমি রিয়েলাইজ, আমি একটা মানে ভাই ওয়ালেট নিয়ে কথা বলছিল। সো আমি বাংলাদেশে যখন ঢুকি তখন আমি ওয়ালেট ইউজ করি, চায়নাতে যখন যাই তখন আমি ওয়ালেট আমার লাগে না, কোনো কাজই নেই। কার্ড দিয়ে, কার্ড না, আমার ফোন দিয়ে। কার্ড একটা হোল্ডার আছে, ওইটা হচ্ছে স্পেসিফিক কাজ ছাড়া প্রয়োজন হয় না। আই গেস এটাই হচ্ছে আপনার হবে, যে সবকিছু হচ্ছে ডিজিটালি হবে। আপনার হচ্ছে মানুষজন অনলাইনে অর্ডার করার সময় পেমেন্টটা অবশ্যই আগে করবে, পেমেন্ট করার পর হচ্ছে প্রোডাক্টটা আসবে। আমি তো অলরেডি এটা করি। হ্যাঁ, আপনি করেন, আমিও অবশ্যই করি। বাট তারপরেও আমি যেহেতু বিজনেস চালাই, ধরেন 10% পেমেন্ট ভাই অনলাইন হয় না, ট্রু, 10% পেমেন্ট আসে না। আর ওইটার মধ্যে থেকে হচ্ছে এত ধরনের ফিস কাটে, এত কিছু হয় যে অনেক ব্যবসায়ীরা মনে করে যে আমার কোনো দরকার নেই, ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি কিন্তু সে ট্যাক্স ফাঁকি দিতে পারে অনেক ইজিলি, সে ওইটা এন্ট্রি করবে না তার পজ মেশিনে, হ্যাঁ, বলবে আমার ইনকাম কম হয়েছে, সিম্পল কথা। সেটা করতে পারে, বাট ওই টাকাটা তো কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে আনবে। ব্যাংক অ্যাকাউন্টে আনবে না তো, আমি বুঝাতে পারি নাই। মনে করেন আপনার নিজস্ব ডেলিভারি ম্যান আছে, আপনি দোকান করছেন, আপনার আজকে বেচা কেনা হয়েছে 3 লাখ টাকা, আপনি বলেন 1,21,000 টাকা, বাদ বাকি আবার বেচা কেনাই হয় নাই, আপনি ক্যাশে নিয়ে আপনার ব্যাংক বাসায় রেখে দিচ্ছেন। এবার অ্যাকচুয়ালি আপনি জানেন আমি কত বড় বড় কোম্পানিতে আমার সাথে এরকম চোখ দলা করে তাকাইছে আমার দিকে, আমি বলছি ভাই বিলটা তো দিলেন না, বিল দিতে হবে না, এরকম হচ্ছে ব্যবহার। বাট ওই বিলটা না দিলে কি হবে এটা কি আপনি জানেন? কি হবে? ওই বিলে তো ভ্যাট আছে, ও ক্যাশটা রাখতেছে, ক্যাশটা তো যাচ্ছে ওখানে। ইভেন ওই ক্যাশটা ওই দিন যেটা বেচা কেনা হয়েছে নিচেও না রাখতে পারে, ওটা তো সে পকেটে নিতে পারে। ধরেন কথার কথা, তো টেস্টিটে গেলেন, আমি বলি এখন ওইখানে যে স্টাফ গুলো আছে, এটা প্রাণের, তো আপনি যতদূর জানি প্রাণের তো হাজার হাজার ব্রাঞ্চ, সিসিটিভি ক্যামেরাও আছে, ক্যাশ মিলাই যে সবই জানি, কিন্তু ওই স্টাফ ওই দিন মনে করেন ওটা করলো না, ও চাইলে ওখান থেকে স্ক্যাম করতে পারবে। সো ধরুন আমি বিল চাইলে আমার সাথে এরকম, আমি আসলে এগুলো অনেক র্যান্ড করতেছি আমরা, বাট উই জাস্ট ওয়ান্ট দ্য সিস্টেম টু বি বেটার, উই ওয়ান্ট টু পে, উই ডোন্ট ওয়ান্ট টু ডু এনি স্ক্যাম। এটাই। হাদি ভাই, is there anything else that you want to discuss in this podcast? Do you want to promote anything? I would recommend Next Leaders. Okay, কারণ টিল নাও মার্কেটে আমার এক্সপিরিয়েন্স করা, মানে টিল নাও আমি বেস্ট এক্সপিরিয়েন্স করেছি দেখেই হচ্ছে টিল নাও আই এম উইথ দেম। আপনি যদি মার্কেটিং নিয়ে প্যারা খান, আপনি হয়তো বা নেক্সট লিডার্সকে একটা ট্রাই করে দেখতে পারেন, বুক আ কল উইথ নেক্সট লিডার্স।